আমাদের এসএসসি পরীক্ষা 2025 প্রথম পরীক্ষায় আমরা সবাই জানি যে বাংলা পরীক্ষা হবে এবং এই বাংলা প্রথম পত্র পরীক্ষা নিয়েই তোমাদের সামনে তোমাদের লিওন স্যার আমি কথা বলবো। তোমাদের শেষ সময়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, একই সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এই ক্লাসে সলভ করব। ঠিক আছে, তো তোমরা যারা এখন ক্লাসে আছো সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব এবং ক্লাস তো না, তোমরা বলতে পারো এটাকে যে তোমাদের একটা দিক নির্দেশনা আমি দিব আজকের ক্লাসে, কিভাবে কি করবা, কিভাবে করতে হবে সবকিছু বলে দিব এবং একই সাথে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দিব এবং 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 তোমাদের আমি সেই এমসিকিউ গুলোর ব্যাখ্যা দিব। শুধু যে এমসিকিউ সলভ করব তা না, আমি কিন্তু তোমাদের এমসিকিউ গুলোর ব্যাখ্যাও কিন্তু দিয়ে দিব। তো সুতরাং খুবই একটা ইফেক্টিভ ক্লাস হবে তোমাদের জন্য। কালকে যেহেতু আমাদের সবার পরীক্ষা, তো তোমরা অনেকেই পড়ার টেবিলে আছো বা যেখানে আছো, অল্প কিছু সময় তোমরা এখানে দিতে পারো এবং এই অল্প কিছু সময়ের পরেই কিন্তু আমরা কি বলতো, আমরা কিন্তু একটা ভালো একটা দিক নির্দেশনা পাবো যে কিভাবে আমরা কি করব। আসলে আমাদের প্রথম পরীক্ষা আমরা ঘাবড়ায়া যাব। ঠিক আছে, তো আসলে আমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আমরা তো এর আগেও আসলে বোর্ড পরীক্ষা দিয়েছি, তো আমাদের ঘাবড়ানোর আসলে কোনো ব্যাপারই আসলে এখানে নাই। তোমরা যারা এসেছিলা, তোমাদের সামনে আমরা টিচাররা কথা বলেছি। তো কালকে বাংলা পরীক্ষার দরুন আজকে আমরা তোমাদের জন্য একটা দিক নির্দেশনামূলক একটা ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো। তোমরা যারা জয়েন করছো, বন্ধু যারা আছে তাদের গ্রুপে দিয়ে দাও ভিডিওটা এবং তাদেরকে মেনশন দিয়ে হলেও তোমরা ক্লাসে নিয়ে আসো যে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। কিভাবে আমরা উদ্দীপক করব, এই যে আমাদের 2 ঘন্টা 30 মিনিটে 7টা সৃজনশীলের উত্তর করতে বলা হয় এবং আমরা উদ্দীপক করেই বুঝি না, তো সেগুলো আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে উদ্দীপক করে আমরা কি করব, আমরা অ্যান্সার করতে পারবো এবং সময়ের আগেই 7টা সৃজনশীল শেষ করতে পারবো, সে ব্যাপারেও কিন্তু দিক নির্দেশনা আমি আজকের ক্লাসে তোমাদের দিব। তো খুবই একটা ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু রেসপন্স করো সবাই তোমরা, যে তোমরা কে জয়েন করেছো। আমি বেশি সময় নিব না, তোমরা যদি একটু সাড়া পাই তোমাদের, তাহলে আমি আজকের ক্লাসটা কিন্তু শুরু করব। ঠিক আছে, তোমাদের একটু সাড়া যদি আমি পাই, তাহলে আজকের ক্লাসটা আসলে আমি শুরু করব। ওকে, আচ্ছা, তোমাদের একটু সারার জন্য আমি অপেক্ষা করছি। আমি লেট করব না, আমি আসলে লেট করতে চাচ্ছিও না। আমরা প্রথমেই যে ব্যাপারটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আমরা, সেটা কি বলতো, যে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে রোল কিংবা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে আমরা অনেকে ভুল করে বসি। রোল মনোয়ার স্যার লিখেছেন সাউন্ড ক্লিয়ার স্যার, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা অনেকেই কি করি, আমরা অনেকেই প্রথম পরীক্ষাতে গিয়েই একটা ভুল করে বসি, যে আমরা কি করি, আমাদের যে সেট কোড লিখতে বলা হয়, আমাদের যে রেজিস্ট্রেশন নম্বর লিখতে বলা হয় কিংবা আমাদের রোল নম্বর লিখতে বলা হয়, সেটা আমরা ভালোভাবে ফুলফিল করি না এবং এতে কি হয়, অনেকের খাতাটা বাতিল করে দেয়। এই যে বড় ভুল, এটা যেন আমাদের কারোরই না হয় এবং তোমরা যদি অনেক ক্ষেত্রে কি হও, পরীক্ষার রুমে তোমরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যাও, তোমরা প্যানিক হয়ে যাও, এই জন্য তোমাদের ভুলগুলো হয়। তো এটা করা যাবে না। তোমরা যদি একটু দেখো আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের একটু প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আসলে এই প্রথমে কভার পেজটা তোমরা রিটেন যে তোমাদের খাতাটা থাকবে, সেই লিখিত খাতার কভার পেজটা তোমরা কিভাবে আসলে পূরণ করবা। ওকে, আচ্ছা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে প্রথমেই যে লেখাটা থাকবে সেটা হচ্ছে দেখো যে প্রথমে তোমাদের লেখা থাকবে যে এখানে বোর্ডের নাম লেখা থাকবে, এরপরে তোমাদের বেশ কিছু ব্যাপার এবং এখানে কিছু দিক নির্দেশনা থাকবে যে তুমি কি করবা বলতো, তুমি আসলে কিভাবে লিখবা এবং সবচেয়ে এই জায়গায় যে লেখাটা থাকবে সেটা একটু ভালো করে খেয়াল এখনই করো, যে আমি তোমাদের বলছি। সেই লেখাটা থাকবে যে গুরুচণ্ডালী দোষ, মানে কি, যে তুমি সাধু এবং চলিত একসাথে করে লেখা তোমার জন্য আসলেই তোমার জন্য কি হবে বলতো, তোমার পরীক্ষার খাতায় তোমার নম্বর কম আসতে পারে। এজন্য কি করবা, যে চলিত ভাষা এবং সাধু ভাষা, আমরা সাধু ভাষা জানি যে করিয়াছে, খাইয়াছে, করিয়াছিলাম, এই ধরনের শব্দগুলো না লিখে
চলিততে লিখবা, ঠিক আছে? সাধু এবং চলিতর হচ্ছে কি করা যাবে না বলতো, একটা মিশ্রণ করা যাবে না। তো সেটা হচ্ছে এখানে সেই তোমাদের নির্দেশনাটা কিন্তু এখানে দেয়া থাকবে। এরপরে গিয়েই তুমি খেয়াল করবা যে এখানে ছাত্রছাত্রীর নাম অবশ্যই তোমাদের এখানে নাম দেয়া থাকবে না, ঠিক আছে? তোমাদের নাম লিখতে হবে না, তোমাদের যেটা লিখতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে প্রথমেই তোমরা যেটা গুরুত্ব দিবা সেটা হচ্ছে তুমি নামের জায়গায় কিছু থাকুক বা কিছু থাকুক না কেন, তোমরা জাস্ট রোল নম্বরে খেয়াল করবা এবং রেজিস্ট্রেশন নম্বর খেয়াল করবা। তো তোমরা দেখো যে আমি প্রথমেই যেটা মেশাবো সেটা হচ্ছে আমি বোর্ডটা মেশাই, যে বোর্ড আমার কি, বোর্ড আমার ঢাকা, তাহলে আমি ঢাকা মেশাবো। আচ্ছা, এবং এমন ভাবে মেশাবো যেন ফুল বৃত্তটা যেন একদম ভরাট হয়ে যায়, খুব সুন্দরভাবে আমি কি করব, মেশাবো, যেন একদম ফুল বক্সটা আমাদের কি হয় বলতো, ফুলফিল দেখায় এবং পরিপূর্ণ লাগে। তারপর দেখো রোল নম্বর কত, আমি রোল নম্বর লিখি যে 28, আমি আগে এটা লিখবো, লিখে ফেলবো। দেখো যে আমি কি লিখবো বলতো, আমি হচ্ছে লিখি যে আমি এটা আগে লিখে বলবো যে 28, ওকে 2, ওকে দেখো 28, এইটা একটু ভালো লিখছে না, আমি একটু অন্য একটা কালার নেই, ওকে। আচ্ছা দেখো এখানে ধরো 28 565612, এটা ধরো আমার হচ্ছে রোল নম্বর 285612, এটা হচ্ছে আমার রোল নম্বর। এটা আমি কি করবো, আগে এটা সুন্দর করে এখানে লিখবো। এবং আরেকটা কথা মনে রাখবা যে এখানে যদি তোমার কি হয় বলতো, এখানে যদি তোমার অনেক বেশি কাটাকাটি হয় তবু কোনো প্রবলেম হবে না যদি তুমি এইটা ভালো করে লেখো। এইটা ভালো করে মেশালেও তুমি কি করবে বলতো, তুমি হচ্ছে তোমার ভালো হবে, এটা কাউন্ট হবে। কিন্তু যদি তোমার ভুল হয় তুমি তৎক্ষণাৎ কি করবা, তুমি তোমার যিনি টিচার থাকবে, দায়িত্বপ্রাপ্ত টিচার থাকবে, তাকে তুমি জানাবা যে স্যার বা ম্যাম আমি এই জায়গায় ভুল করেছি, এবং তোমাকে কিন্তু তারা অবশ্যই সময় থাকতে যদি বলো তোমাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করে তারা দিবে, বুঝতে পারছো? যদি সময় থাকতে তুমি বলো তাহলে কিন্তু তারা তোমাকে চেঞ্জ করে কিন্তু দিবে, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু একটু তোমরা হচ্ছে মাথায় রাখবা। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। এবং এরপরে গিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কি করবো, এই রোল নম্বরটা ফিল আপ করবো। যেমন এখানে 2 লিখেছি, তার মানে 2 এর এই ঘর, এই যে খালি ঘরটা, এটা হচ্ছে সম্পূর্ণ করে আমি ফিল আপ করে দিব, পূরণ করে দিব। তারপরে এই যে 8 আছে, 8 এর এখানে কি করব বলতো, 8 এর এখানে আমি হচ্ছে ফিল আপ করে দিব, 8 এর এখানে ফিল আপ করে দিব, ওকে। আচ্ছা, আমি 8 এর এখানে কি করে দিব বলতো, ফিল আপ করে দিব খুব সুন্দরভাবে। আচ্ছা একটু খেয়াল করি, ওকে। আচ্ছা একটু, আচ্ছা এইটার এখানে আমি সুন্দর করে ফিল আপ করে দিব, ওকে। তারপরে কি আছে বলতো, এই যে একটু আমি হচ্ছে লিখছিলাম, দেন হচ্ছে আমি লিখি আবার যে 285612, এটা তো 2 এ আমি হচ্ছে ফিল আপ করছি, 2 এ, দেন এরপরে 8 এ ফিল আপ করছি, ঠিক আছে। তো এরপরে গিয়ে 5 আমি সুন্দর করে ফিল আপ করবো। তারপরে কি ফিল আপ করবো, আমি হচ্ছে 6 ফিল আপ করবো, এখানে 6 ফিল আপ করবো খুব সুন্দরভাবে। এখানে হচ্ছে কি বলতো 1 ফিল আপ করবো। তারপরে কি ফিল আপ করবো, 2 ফিল আপ করবো, ওকে। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্টে আছি, এটা একটু খেয়াল করো। এরপরে গিয়ে কিন্তু আমরা কি করব, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু সলভ করব, এবং উদ্দীপক গুলো আসলে কিভাবে আমরা হচ্ছে সলভ করতে পারি সেটাও কিন্তু আমি কোর্সে বলে দিব, ওকে। আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করছো একটু হচ্ছে বন্ধুদেরও ক্লাসে মেনশন করো, তারাও আসবে। এরপরে ধরো রেজিস্ট্রেশন নম্বর, তোমার রেজিস্ট্রেশন নম্বর ধরলাম 151769, এটা ধরলাম যে তোমার একটা রেজিস্ট্রেশন নম্বর। এখন এই রেজিস্ট্রেশন নম্বর আমি কিভাবে কি করবো বলতো, আমি এখানে সুন্দর করে লিখবো, দেন আমি ফিল আপ করবো। এই যে 1 এ হচ্ছে 1 আমি ফিল আপ করে দিব, 5 এর ঘরে এখানে 5 আছে, সুতরাং নিচে আমি কি করবো 5 ফিল আপ করে দিব। এরপরে 1 ফিল আপ করে দিব, তারপরে 6 ফিল আপ করে দিব, এখানে 6 আছে 6 ফিল আপ করে দিব, তারপরে 6 আছে 6 ফিল আপ করে দিব, তারপরে 9 আছে 9টা ফিল আপ করে দিব। তাহলে এটা আমার শেষ। দেন বিষয় কোডটা গুরুত্বপূর্ণ, বিষয় কোড কি বলতো, কোথাও লেখা থাকবে না যে এখানে এটা বাংলা পরীক্ষা, তার বিষয় কোডটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বিষয় কোডটা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে কি করব বলতো, আমাকে আমাকে কি করতে হবে বলতো, আহ আমাকে কি করতে হবে, আমাকে এই যে বিষয় কোডটাও খুব সুন্দর করে আমাকে ফিল আপ করতে হবে। যে বিষয় কোড কত বলতো, যে বিষয় কোড আমরা জানি বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101, তার মানে 101 আমি লিখবো, তারপরে আমি ফিল আপ করে দিব, যে 1 এ আমি ফিল আপ করে দিব, 0 ফিল আপ করে দিব, এরপরে গিয়ে কি করে দিব বলতো
ওয়ান ফিল আপ করে দিব এবং সুন্দরভাবে ফিল আপ করে দিব, এমন ভাবে ফিল আপ করে দিব যেন কি হয় বলতো, বৃত্তটা পরিপূর্ণ দেখায়, বৃত্তটা যেন পূর্ণ দেখায়, সেটা হচ্ছে একটু খেয়াল করব আমরা। ওকে, আচ্ছা এরপরে সেট কোড। সেট কোড হচ্ছে তোমার এমসিকিউ এর তার মধ্যে লাগবে, কিন্তু রিটেনে তো তোমার সেট কোড থাকবে না। তারপরে হচ্ছে তোমরা কি করবে বলতো, খেয়াল করবা, এবং এমসিকিউ এর সেট কোডটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার পাশের বন্ধুর একটা সেট কোড থাকবে, সেট থাকবে, আলাদা প্রশ্ন। আলাদা প্রশ্ন বলতে আলাদা প্রশ্ন না, মূলত হচ্ছে ওই একই প্রশ্ন, কিন্তু তোমাকে কি করবে বলতো, ওই তোমার প্রশ্নটা হয়তো শেষের দিক থেকে শুরু হবে, আর তোমার প্রশ্ন তোমার বন্ধুর প্রশ্নটা হচ্ছে হয়তো 40 নম্বরটা বা 30 নম্বর এমসিকিউটা কি হবে, তোমার এমসিকিউ কি হবে বলতো 1 নম্বর হবে, আর তোমার 1 নম্বরটা ওর 30 নম্বর হবে, এরকমই হয়, বুঝতে পারছো? ওকে, তো এরপরে তোমাদের আর কোনো কাজ নেই, তোমাদের 3টা কাজ হচ্ছে ফ্রন্ট পেজে। সেটা হচ্ছে খেয়াল করবা যে বোর্ডটা হচ্ছে সুন্দর করে মেশাবা, তারপরে রোল নম্বরটা সুন্দর করে লিখে মেশাবা, রেজিস্ট্রেশন নম্বরটা সুন্দর করে লিখে মেশাবা, এরপরে বিষয়কোডটা খুব গুরুত্বের সাথে মেশাবো, এবং সেট কোড অবশ্যই। ধরো তোমার সেট কোড হচ্ছে, তুমি এমসিকিউ মেশাচ্ছ, সেট কোড হচ্ছে তোমার হচ্ছে ক, অথবা ধরলাম এ, যে কোনো কিছু হতে পারে। তো তুমি যদি ক হয় বা এ হয়, তাহলে এখানে এ লিখবা, লেখার পরে এটা হচ্ছে তুমি সুন্দর করে ফিল আপ করবে, এবং এটা অবশ্যই তোমাকে করতে হবে, না হলে কিন্তু তোমার যে খাতাটা সেটা কিন্তু ভালোভাবে মূল্যায়ন হবে না। ওকে, সুরায়া নবনী বলেছো স্যার ডিরেক্ট ক্লাস করার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সরফরাজ বলেছো স্যার রেজিস্ট্রেশন 10 নম্বর হয় না? হ্যাঁ, এখানে কম করে দেয়া আছে, এখানে কম করে দেয়া আছে, তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা হচ্ছে 10 সংখ্যায় আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু হচ্ছে নিচের দিকে যাই, আমরা নিচের দিকে যাই, এবং প্রত্যেকটা, আশা করি যে তোমরা এই পর্যন্ত বুঝছো। আমরা প্রত্যেকটা গদ্য পদ্য এবং হচ্ছে একই সাথে আমরা হচ্ছে কি করবো বলতো, শেষের দিকে আমরা কিছু সৃজনশীল নিয়ে বা সিকিউ নিয়ে কথা বলবো, কিভাবে অ্যান্সার করবা, কিভাবে কি করবা সেটা সম্পর্কেও আমি তোমাদের বলে দিব। এখন আসো যে আসলে আমরা আমরা হচ্ছে কি করব, আহ সরাসরি হচ্ছে কি করব, এই যে আমরা প্রশ্নে চলে যাই। দেখো যে আমরা আহ আমরা হচ্ছে প্রথমে গদ্যতে চলে যাই, এবং গদ্যের কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করবো, এবং আমি অবশ্যই শুধু যে এমসিকিউ সলভ করবো তা না, তোমাদের কিছু কি বলবো, তোমাদের কিছু হচ্ছে এই এমসিকিউ এর পাশাপাশি তোমাদের কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। দেখো প্রথম গল্পটা আছে হচ্ছে কি বলতো, শুভা। এই শুভা কার লেখা? আচ্ছা, একটু খেয়াল করি। আচ্ছা দেখো, এই সুভাটা কার লেখা বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুভাটা হচ্ছে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আসো যে হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ওকে, আচ্ছা দেখো, যে সুভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত একটা ছোট গল্প। তো এখানে হচ্ছে গল্পগুচ্ছ থেকে সংকলন করা হয়েছে, এটা আমরা সবাই জানি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সুভা গল্পের মূল ভাবটা কি তোমরা তো জানোই অলরেডি। আমি চাচ্ছিলাম কিছু এমসিকিউ তোমাদের সলভ করে দেই। তো এই আরেকটা ব্যাপার তোমাদের হচ্ছে সাজেশন অলরেডি দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার মনে রাখবা যে কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের যদি কোনো গদ্য পদ্য থাকে, এটা 100% পরীক্ষায় আসবে। গদ্য কিংবা পদ্য দুইটার মধ্যে একটা থেকে প্রশ্ন আসবে। তাহলে একটা কমন জিনিস তোমরা আজকে শিখে ফেললা, যে কি, যে রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল, পল্লীকবি জসিম উদ্দিন কিংবা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ আছে, তার মানে এগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। এবং শামসুর রহমানের আছে কি বলতো, যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তাহলে এগুলোর গুরুত্ব কিন্তু সবার আগে, বুঝতে পারছো? তারপরে অন্যগুলো পড়বো, ঠিক আছে? আগে এগুলো পড়বো, তারপরে অন্যগুলো পড়বো। গুরুত্ব ওগুলোরও আছে, যেটা হচ্ছে পরীক্ষায় বেশি আসবে সেটা হচ্ছে আমরা কি করবো, আগে পড়ে ফেলবো। ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো যে আমরা সুভা গল্পটা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা জানি যে সুভা হচ্ছে একটা বাক প্রতিবন্ধী একটা বালিকার বা একটা মেয়ের হচ্ছে গল্প। এগুলো তোমরা পড়েই ফেলছো, যে কিনা কথা বলতে পারে না, কিন্তু পারিপার্শ্বিক যে একটা পরিবেশ, একটা যে তার যে পৃথিবী সেটা সে সৃষ্টি করেছিল। এবং তোমরা আরো অনেক কিছু জানো, আমি সেদিকে যাই না। তোমাদের কাছে কিছু এমসিকিউ আমি অ্যান্সার আশা করি, যে তোমরা কিছু এমসিকিউ আমাকে সলভ করে দিবো, এবং আমি তোমাদের সলভ করে দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট বলবা কোনটা বুঝো না এবং কোনটা তোমাদের বোঝাতে হবে। শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমি কি করবো বলতো, তোমাদের কিন্তু প্রতিটা গদ্য পদ্য থেকে কিছু এমসিকিউ সলভ করে কিন্তু আমি শেষে তোমাদের হচ্ছে উদ্দীপক ধরে ধরে একটা সিকিউ সলভ করানোর চেষ্টা করব। এখন দেখো, এখানে 2 নম্বর প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন আছে, আমাকে সবাই ভুলিলে বাঁচি। সুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে, এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? হতাশা, প্রত্যাশা, বেদনা। দেখো তো, প্রত্যাশা মানে কি? আশা। তাহলে এখানে কি হবে অ্যান্সার বলো তো? আমি আগেই বলে দিলাম যে প্রত্যাশা মানে আশা। আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুভার সুভার এই
সুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে হতাশা প্রকাশ পেয়েছে, প্রত্যাশা নাকি বেদনা প্রকাশ পেয়েছে? কি হবে অ্যাকচুয়াল উত্তর, মানে সঠিক উত্তরটা কি হবে? সবাই একটু ঝটপট দাও। আমি আসলে তোমরা যেটা বুঝবে না সেটা আমি আহ, তোমরা যেটা বুঝবে না সেটা কিন্তু আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু অ্যান্সার করবা। আমি সরাসরি কিন্তু চলে যাব, আমি কিন্তু সরাসরি হচ্ছে আহ, আচ্ছা, তোমরা কে কে দেখছো আমি দেখতে পাচ্ছি না। তোমরা অ্যান্সার করো, হ্যাঁ সবাই অ্যান্সার করে দাও। ওকে, আচ্ছা সবাই অ্যান্সার করে দাও, ঝটপট অ্যান্সার করবে, কারণ অনেক পড়া আমাদের পড়তে হবে, আমাদের অনেক পড়া পড়তে হবে, এই জন্য ঝটপট তোমাদের অ্যান্সার আশা করছি আমি। ওকে, তোমাদের ঝটপট অ্যান্সার আশা করছি আমি, কারণ অনেক কিছু পড়াতে হবে। ওকে, আচ্ছা, ওকে। একটু আগে আমি বলছিলাম যে কি হবে বলতো, যে আমাকে সবাই ভুলিলে বাঁচি সুভারে উক্তিতে প্রকাশ পেয়েছে। প্রত্যাশা মানে কি বলতো? প্রত্যাশা মানে হচ্ছে আশা, আশা করা। তাহলে এখন কথা হচ্ছে যে সবাই ভুলিলে বাঁচি, তাহলে সে তো আশা করতেছে না, সে কি করছে বলতো? সে হতাশ হয়ে কথা বলছে আর বেদনায় বা দুঃখে এই কথা বলছে। তার মানে উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? খ নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? খ নম্বর। আমরা বহুপদী এবং উদ্দীপকের এমসিকিউ গুলো বেশি ভুল করি, আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দিব, সেগুলোই আজকের ক্লাসে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আসো যে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি। দেখো, আমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসি। ওকে, আচ্ছা, এখন দেখো যে 5 নম্বর এমসিকিউটা খেয়াল করি, যে 5 নম্বর এমসিকিউটা খেয়াল করি, দেখো কি আছে, যে সুভার, ওকে, আচ্ছা দেখো, আহ, পিতামাতার নীরব হৃদয়ের ভার বলতে সুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? বলা হচ্ছে যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে সুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? মমতা, ভালোবাসা, ব্যাকুলতা নাকি দুশ্চিন্তা? কোন জিনিসটা হবে বলতো? পিতামাতার নীরব হৃদয় ভার বলতে সুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে বলতো? এই যে নীরব হৃদয় ভার, সন্তান দেখে পিতামাতা নীরব বা হৃদয় ভার হয়ে যায়, কখন হয়ে যায় বলতো? কখন হয়ে যায় বলতো? যখন ওই সন্তানকে বলতো কি হয়, ওই সন্তান তার জন্য বোঝা, কিংবা তিনি ওই সন্তানকে বোঝা মনে করেন, অথবা তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি হবে অ্যান্সারটা বলতো? কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করো। সবাই যদি একটু দ্রুত অ্যান্সার করো তাহলে হচ্ছে আমি একটু দ্রুত আগাতে পারবো। আহ আচ্ছা আচ্ছা, সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। আচ্ছা, সবাই দ্রুত অ্যান্সার করো, তোমাদের অ্যান্সারটা আমি দেখছি না আপাতত। আমি হচ্ছে একটু নেট কানেকশন আমার আমি ঠিক করছি, তোমরা অ্যান্সারটা ঝটপট দিয়ে ফেলো। আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করব, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো এবং সিকিউ কিন্তু সলভ করব। ওকে, আচ্ছা, ওকে, সবাই বলেছো, হ্যাঁ। কানিস ফাতেমা বলেছেন নাটক উপন্যাসের ভূমিকা থেকে বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলো এটা এটা নিয়েও কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ কানিস ফাতেমা, এটা নিয়েও কথা বলবো, যখন নাটক উপন্যাস আসবে তখন আমি তখন আমি হচ্ছে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? যখন নাটক উপন্যাস আসবে সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে এখানে কি হবে বলতো, আহ, যে এই যে পিতামাতার যে নীরব হৃদয় ভার, এখানে মূলত কি হবে বলতো? এখানে মূলত দুশ্চিন্তা হবে, যে সে পিতামাতা এই সুভার বাবা মা কি নিয়ে চিন্তা করছিল, এই সুভাকে নিয়ে চিন্তা করছিল, এই জন্য তাদের হৃদয় ভার, তো দুশ্চিন্তা হবে। এই উত্তরটা কি হবে বলতো? দুশ্চিন্তা। যারা যারা ঘ নম্বর উত্তর দিয়েছে তাদের সবারটা হয়েছে, তাদের সবারটা হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু নিচে আসি, আমরা নিচে আসি এবং আমি একটা উদ্দীপকের আমি হচ্ছে এমসিকিউ সলভ করে দিব। দেখো, আমি উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করছি, খেয়াল করো, যে দেখো যে মধ্যবিত্ত, ওকে একটু ইয়ে হয়েছে, ওকে দেখো, মধ্যবিত্ত গৃহিণী আসমা, এটা হবে আসমা, আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে। ওকে, তারপরে দেখি, বিশেষ ধরনের বিশেষ ধরনের সামগ্রী কি করে বলতো? সরবরাহ করে। এখন এখানে আমরা পুরো ইয়েটা একটু করি। আচ্ছা, সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। আচ্ছা, উদ্দীপকের আসাদের মধ্যে
সুভা গল্পের সুভার কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়? এখানে কি বলা হচ্ছে যে বলছে আসাদ পাড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আহ উদ্দীপকের আসাদের সাথে সুভা গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়? অবশ্যই একাকিত্ব হবে না, কারণ কি সুভা হচ্ছে একা ছিল, তার প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে তার কি ছিল বলতো, বন্ধুত্ব ছিল। সঙ্গীহীনতা হবে না, দুঃখও হবে না, তাহলে কি হবে বলতো, প্রতিবন্ধকতা হবে। তাহলে তোমরা উত্তর একটু করে ফেলো যে কি আসলে উত্তর হবে, কি আসলে উত্তর হবে, কি আসলে উত্তর হবে বলতো, তোমরা বলো, আমি ততক্ষণে কি বলি। শারীরিক প্রতিবন্ধী না, তাহলে কে প্রতিবন্ধী বলতো? এই আসাদও হচ্ছে, এই যে উদ্দীপকের আসাদও হচ্ছে প্রতিবন্ধী। তাহলে উদ্দীপকের আসাদ যদি প্রতিবন্ধী হয়, উদ্দীপকের আসাদ যদি প্রতিবন্ধী হয়, কিন্তু তার মা তো তার জন্য খেলার সামগ্রী কিংবা পাড়ার ছেলেরা তার সাথে খেলা করছে, তাহলে কি হবে বলতো, তার যে মিলটা হবে সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর কি হচ্ছে বলতো, এটা হচ্ছে নয়ের হচ্ছে ঘ। কে কে উত্তর দিচ্ছ? আচ্ছা, এটা হবে হচ্ছে নয়ের ঘ। হ্যাঁ, কানিস ফাতিমা ঠিক দিয়েছে উত্তর। নয়ের কি হবে বলতো, নয়ের হবে হচ্ছে ঘ, প্রতিবন্ধকতা। ওকে, আচ্ছা, এখন 10 নম্বরটাও আমি একটু করার চেষ্টা করছি, দেখো খেয়াল করো। 10 নম্বরও করার চেষ্টা করছি যে উদ্দীপকের আসমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোন দিকটার আসলে আহ মিল আছে। দেখো যে এখানে কিন্তু সুভার মায়ের সাথে কিন্তু তার খুব বেশি মিল নেই, কিন্তু মিল আছে কোন জায়গায়, দেখো মিলটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি অমিল বলতো আমরা কিন্তু খুব সহজেই অমিলটা বের করতে পারতাম, কিন্তু মিলের জায়গাটা বলতো, তার মানে এখানে ডিফিকাল্ট। দেখো যে স্নেহ, আশা, হতাশা, এগুলোর কোনোটারই মিল নাই। মানে মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে কি, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে মিল, কোনটাতে মিল আছে, সাদৃশ্য আছে, কোনটাতে মিল আছে, কোনটাতে সাদৃশ্য আছে। উৎকণ্ঠার জায়গা থেকে সাদৃশ্য আছে, উৎকণ্ঠার জায়গা থেকে কি আছে বলতো, সাদৃশ্য আছে। উৎকণ্ঠার জায়গা থেকে সাদৃশ্য কেন আছে, কারণ ওর আসমা যে আসমা হচ্ছে তার ছেলেকে নিয়ে উৎকণ্ঠ, কারণ তার ছেলে প্রতিবন্ধী। এবং একই সাথে কি বলতো, এই যে সুভা গল্পের সুভার মা, সে তিনিও কি বলতো, তার প্রতিবন্ধী হচ্ছে মেয়েকে নিয়ে আসলে উৎকণ্ঠে ভুগছিল। ওকে, এখন বলছে যে প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপ কে ছিল বলতো, সবাই যারা বলতে পারবে তাদেরকে চকলেট খাবো। বলতো প্রতাপ কে ছিল? প্রতাপ কে ছিল? এই যে প্রতাপের প্রধান শখ কি ছিল বলতো, প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা, তেঁতুলের তলায় বসে থাকা, সুভার সাথে গল্প করা, নাকি অকর্মণ্য হয়ে বসে থাকা? আমি উত্তরটা বলেই দিলাম যে ছিপ ফেলে মাছ ধরা, এটা হচ্ছে উত্তর। কিন্তু তোমরা বলো যে প্রতাপ কে ছিল, প্রতাপ কে ছিল, এটা যদি বলতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা এই প্রশ্নটার উত্তরও করতে পারবা। একটু তাড়াতাড়ি, আমি সুভা গল্প থেকে আর বেশি এমসিকিউ সলভ করাবো না, আমি পরবর্তীতে যাব। আচ্ছা, আমি পরবর্তী কি করবো বলতো, আমি পরবর্তী গল্পের মধ্যে যাব আর কি। ওকে, বলো সবাই, বলো সবাই বলো। ওকে, সবাই একটু ঝটপট যদি উত্তর করো, আমি আমার নেট সমস্যার জন্য আমি তোমাদের কমেন্ট গুলো দেখছি না, একটু কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি বারবার রিফ্রেশ করছি তোমাদের কমেন্ট দেখার জন্য। ঠিক আছে, বলো সবাই, প্রতাপ কে ছিল বলো তো, প্রতাপ কে ছিল? বলো, সবাই আনসার করো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, প্রতাপ হচ্ছে কে ছিল? প্রতাপ হচ্ছে ওই গল্পের মধ্যে প্রতাপকে আসলে তোমার কি কি বলে ইয়ে করা হচ্ছে যে সে উন্নত জীব, কারণ সে কোনো কাজ করতে চায় না, সে অলস, এই টাইপের। ঠিক আছে, ওকে, তোমরা কে কে বলতে পারছো, কে কে বলতে পারছো? আমি একটু রিফ্রেশ করে তোমাদের দেখছি। সুভার ক্লাস, হ্যাঁ সুভার সাথে আসলে গোসাইদের ছোট ছেলে, সুভার ক্লাস, ঠিক আছে। গোসাইদের ছোট ছেলে, হ্যাঁ গোসাইদের ছোট ছেলে। ওকে, নিয়ম হোসাইন, দুষ্টমি করো না বাবা, কালকে তোমার পরীক্ষা, ঠিক আছে, দুষ্টমি করো না। আচ্ছা, এখন আমরা এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে আসব, আমরা একটু আহ, নিচের দিকে স্ক্রল করে আসবো আর কি। নিচের দিকে স্ক্রল করে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে বই পড়া। আমরা জানি বই পড়া হচ্ছে প্রমোদ চৌধুরী, বা আবার অনেকে কি লেখে জানো, অনেকে লেখে প্রথম চৌধুরী। ঠিক আছে, অনেকে কি লেখে বলতো, অনেকে লেখে প্রথম চৌধুরী, কিন্তু প্রথম না, এটা হচ্ছে কি বলতো, প্রথমই আছে, এটা টাইপ করতে প্রমোট হবে। ঠিক আছে, এখানে প্রথমেই আছে,
তো একটা খেয়াল করো যে এখানে কি হবে বলতো, প্রমোদ। ওকে, এখানে প্রথম দেওয়া আছে, মানে কি, অনেকে টাইপ করতে গিয়ে দেখো, টাইপ করতে গিয়ে প্রথমেই বানাই ফেলছে। ঠিক আছে। আচ্ছা কি হবে বলতো, এখানে হবে হচ্ছে প্রমোদ চৌধুরী, যে ভুলটা আসলে করে সবাই। দেখছো টাইপারও কি ভুল করে রাখছে। তো সুতরাং তোমরা ভুল করবে না, তোমরা কি করবে বলতো, প্রমোদ চৌধুরী লিখবে। এই প্রমোদ চৌধুরীর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মজার হচ্ছে বই পড়া হচ্ছে প্রবন্ধ। এই বই পড়া প্রবন্ধ তিনি আহ, বই পড়ার গুরুত্বের কথা তিনি বারবার এই প্রবন্ধের মধ্যে তিনি বলছেন। ঠিক আছে, বই পড়া আসলেই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি আসলে আমাদের বোঝার চেষ্টা করতেন। এবং একই সাথে বই পড়া নিয়ে লাইব্রেরির গুরুত্ব, লাইব্রেরি আসলে কি, পাঠাগার যেটাকে আমরা বাংলাতে বলছি, সেটার গুরুত্বও তিনি এখানে বলার চেষ্টা করছেন। ওকে, আচ্ছা আমরা যদি একটু আহ, একটু এমসিকিউ সলভ করি, আমরা যদি একটু এমসিকিউ সলভ করি, তাহলে আসো যে নীতির চর্চা কোথায় হয়? গুহায় হয়, গুহায় হয়, ঘরে হয়, জাদুঘরে হয়, লাইব্রেরিতে হয়। কোথায় হয় বলতো? গুহায় হয়, ঘরে হয়, জাদুঘরে হয়, নাকি লাইব্রেরিতে হয়? নীতির চর্চা কোথায় হয়? গুহায় হয় না, ঘরে হয় না, জাদুঘরে হয় না, কোথায় হয়? নীতির চর্চা কোথায় হয় বলো দেখি, কোথায় হয়? তোমরা সবাই একটু অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করলে না একটু আগানো যায়, বলো তো বাবা। ঝটপট অ্যান্সার করলে না একটু আগানো যায়, তোমরা ঝটপট অ্যান্সার করবে না, আগাতে পারছি না। ঠিক আছে, ওকে। নীতির চর্চা কোথায় হয়? লাইব্রেরিতে হয়, হতে পারে নাও হতে পারে, ঘরে হয়, হতেও পারে নাও হতে পারে। আমি তোমাদের ছোট করে দিলাম, বলো কোথায় হয়? আমি লাইব্রেরিতে বললাম বললে তোমরা লাইব্রেরিতে বলবা, এটা তো হয় না। তোমরা অ্যান্সার করো কি হবে বলতো। নীতির চর্চা কোথায় হয়? নীতির চর্চা হয় হচ্ছে কোথায়? গুহায়, ঘরে, জাদুঘরে, লাইব্রেরিতে। কোথায় হয় অ্যাকচুয়ালি? নীতির চর্চা হয় হচ্ছে ঘরে। নীতির চর্চা হয় হচ্ছে ঘরে, লাইব্রেরিতে না। লাইব্রেরিতে জ্ঞান অর্জন হয়। ওকে, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। নীতির চর্চা তাসনিমা খানম বলেছে হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে না, এই ধরনের প্রশ্নগুলো আমরা ভুল করি, বুঝছো? এগুলো কনফিউশন প্রশ্ন, মানে এগুলোই মূলত তোমার কনফিউজ সৃষ্টি করে যে আসলে কোনটা কি হবে। তো এই জন্য আমাদের অনেক বেশি গুরুত্ব সহকারে এমসিকিউ গুলো পড়তে হবে, তারপরে অ্যান্সারটা করতে হবে। যেটা তুমি একবারে পারবা না সেটা রাখবা, যেটা ওয়ান শটে পাবা সেগুলো আগে অ্যান্সার করবো। ওকে, আচ্ছা আমরা একটু দেখি যে নীতির চর্চা কোথায় হয়। এটা হচ্ছে ঘরে। আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। আমাদের শিক্ষা আমাদেরকে নির্জীব করেছে। নির্জীব মানে আমরা কথা বলতে পারছি না, আমরা হচ্ছে নির্বাক। এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ, বই পড়লে মানুষ নিষ্কর্ম হয়ে যায় না। আমি তোমাদের অ্যান্সার গুলো কেটে ফেলছি যে এটা হচ্ছে ভুল। বই পড়া প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা নেই, আহ নির্জীব করে ফেলছে। ওকে, আমাদের পাঠ চর্চার অভ্যাস নেই, বলছে আমাদের শিক্ষা আমাদেরকে নির্জীব করেছে। তার মানে কি? শিক্ষার কথা বলছে, আমাদের শিক্ষা। তার মানে কি? আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি করছে বলতো? ইন্ডিকেট করছে। তাহলে কি উত্তর হবে বলতো? এখন তোমরা নিজেরাই উত্তর করতে পারবে কি উত্তর হবে আসলে। কি উত্তর হবে আসলে বলতো? যে আমরা 2 নম্বরের উত্তর, আমাদের শিক্ষা আমাদেরকে নির্জীব করেছে। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাই মূলত ত্রুটিপূর্ণ। এই প্রশ্নটার জায়গায় মূলত, এই প্রশ্নের মধ্যে এই কথাটাই মূলত তিনি বলতে চেষ্টা করেছেন। কে বলতো? সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী। তিনি বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা। ওকে, আমাদের এটাই হচ্ছে ত্রুটিপূর্ণ। ওকে, তানজিল রহমান বলেছো আমাদের শিক্ষা পদ্ধতি হচ্ছে ত্রুটিপূর্ণ। ওকে, তোমাদেরটা হয়েছে। ওকে, এরপরে কি আসো যে এর পরের প্রশ্নটাতে আসো যে কি আছে এখানে। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় বলতো? এখানে স্পষ্টই তোমরা প্রবন্ধটা পড়তে গিয়ে দেখবে যে হাসপাতালের কথা বলা আছে, যে হাসপাতালের সাথে তুলনা করা হচ্ছে যে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় বলতো? হাসপাতালের চাইতে। তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হবে হচ্ছে হাসপাতাল। এটার উত্তর কি হবে বলতো? হাসপাতাল হবে এটার উত্তর। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে কি সলভ করবো বলতো? আমরা কয়েকটা বহুপদী সলভ করব। ঠিক আছে, তোমরা যারা উত্তর করেছো ভালো। এখন আমরা একটু বহুপদী সলভ করবো, যেগুলো আসলে আমাদের ভুল হয়, যেগুলো আসলে আমাদের ভুল হয়। ওকে, আচ্ছা তোমরা কে কে ক্লাসে আছো? কে কে ক্লাসে আছো? ওকে, আচ্ছা একটু আমরা এই যে উদ্দীপকটি পড়ো, পড়ে 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটু যাই, যে উদ্দীপকটি পড়ে 12 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে আমাদের হচ্ছে উদ্দীপক। দেখি ডাক্তার অসীম, জসিম না অসীম, ডাক্তার অসীম চিকিৎসা বিষয়ে কয়েকটি বই কিনতেন, দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান, কিন্তু ডাক্তার অসীম বলেন এই বই পড়া সময়ের অপচয় মাত্র। আচ্ছা, উদ্দীপকের ডাক্তার অসীমের কথা প্রতিধ্বনি কি? শিক্ষাফল হাতে হাতে পাওয়া যায় না, সেটা হতে পারে নাকি কি? যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই, নাকি শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। মানে এটা কোনটা হবে? নিচের কোনটি সঠিক? এক দুই,
1-3 নাকি 2-3 নাকি 1-2-3, তিনটাই হবে, কোনটা হবে? যেখানে বলাই আসছে যে, আমি আরেকবার বলছি উদ্দীপকটা, কারণ এই ধরনের প্রশ্নগুলোই তোমরা ভুল করো। তোমরা একবারে যখন বুঝবা না তখন আরেকবার করবা, এবং আগে তোমরা উদ্দীপকের এমসিকিউ গুলো সলভ করতে যাবা না বাবা। তোমরা আগে ওয়ান শটে যেগুলো পারো, মানে এক কথায় যেগুলো 10 সেকেন্ডের বা 10 সেকেন্ড না, মনে করো যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডে 5 সেকেন্ডে তুমি যেগুলো অ্যান্সার করতে পারবে সেগুলো অ্যান্সার করে ফেলবা, তারপরে তুমি বাকিগুলোতে আসবে। ওকে, আচ্ছা দেখো যে উদ্দীপকের ডাক্তার অসীম চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান, আহ কিন্তু ডাক্তার অসীম বলেন এ বই পড়ার সময়ের অপচয় মাত্র। তাহলে উদ্দীপকের ডাক্তার অসীমের কথার প্রতিধ্বনি হলো, তাহলে তার কথা কি বোঝাচ্ছে আমাদের? শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলায় ফেলে দেই, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্যোগ হব। তাহলে কোনটা হবে অ্যান্সার বলো সবাই? সবাই কোনটার অ্যান্সার করছো আমি জানি না। এটা হচ্ছে 12 নম্বর এমসিকিউ, ঠিক আছে? এটা কি এমসিকিউ বলো তো? এটা হচ্ছে 12 নম্বর এমসিকিউ। তোমরা জানি কোনটার অ্যান্সার করছো, আমি কিন্তু জানি না, কিন্তু এটার অ্যান্সার কি হবে সবাই একটু বলার চেষ্টা করো। সুরাইয়া নবনী বলেছো 3, 3, 3 বলেছো, আচ্ছা 3 বলেছো। তারপরে কে বলেছো? কানিজ ফাতেমা বলেছো 3, কিন্তু অ্যাকচুয়ালি এটার উত্তর 3 হবে না, এটার উত্তর হবে হচ্ছে 2। কি হবে বলতো? এখানে 2 হবে অ্যান্সার। কেন 2 হবে? দেখো যে শিক্ষার ফল হাতে পায় না জন্য তিনি আসলে কি বলতো, এই যে তিনি এই যে কবিতার বই পড়াটাকে অপচয় মনে করছেন, যে আসলে কবিতার বই পড়ে কি হবে, ওটা তো লাভ নাই। তার মানে কি, শিক্ষার ফল হাতে পাওয়া যায় না, এটা একটা হতে পারে, তার কথাটা বোঝাচ্ছে আমাদের। এবং আরেকটা কি, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে দূর, তার মানে আমি যে বই পড়বো অবশ্যই সেটা কি লাভের আশায় করতে হবে, তাহলে শিক্ষার ফল হবে। এবং 2 নম্বরটা কেন হবে না সেটা খেয়াল করো, যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই। এখানে কেউ বই পড়ছে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে, এমনকি উদ্দীপকে বলা আছে যে কেউ বই পড়ছে কিন্তু তাকে বলা হচ্ছে যে বই পড়ো না, এমন আছে? তাহলে আজ নাই, তাহলে আমরা কেন হচ্ছে 2 নম্বরটা অ্যান্সার করবো? 2 নম্বরটা হবে না, তাহলে কি হবে? 1 এবং 3, 1 এবং 3 কোথায় আছে? খ নম্বরে আছে 1 এবং 3, তাহলে এটা হবে আমার অ্যান্সার। 12 কি উত্তর হবে? 12 হচ্ছে খ। উদ্দীপক পড়ে সুন্দরভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? এই উদ্দীপক তোমার পরীক্ষায় কমন পড়তে পারে কালকে, যদি না পারে অন্য উদ্দীপক আসবে, কিন্তু তোমরা বুঝে অ্যান্সারটা করবা। তাহলে তোমরা কি করবে বলতো? তাহলে তোমরা ভালো তোমরা হচ্ছে একটা মার্ক পাবা। ওকে, আচ্ছা, ওকে। এখন আসো যে আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই একটু। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে শিক্ষকের সার্থকতা কোথায়? শিক্ষকের সার্থকতা কোথায়? শিক্ষা দান করা, ছাত্রের কাছাকাছি অবস্থান করে, ছাত্রের ভালো রেজাল্ট করে, নাকি ছাত্রকে শিক্ষা অর্জনে সক্ষম করে? বলতো শিক্ষকের আসল কাজ কি? শিক্ষকের আসল কাজ কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করিয়ে দেয়া না, কিংবা তোমার কাছাকাছি অবস্থান করা না, কিংবা তোমাকে শিক্ষা দান করা না। কেউ কাউকে কখনো শিক্ষা দান করাতে পারে না, বা কেউ কাউকে কখনো শেখাতে পারে না। কাজটা কি? তোমাকে পথ বাতলে দেয়, মানে তোমাকে পথ দেখায়। ওকে, আর তার মানে এটা কি উত্তর হবে বলতো? আর কি? আচ্ছা আচ্ছা, বলো কি উত্তর হবে, বলো সবাই। সবাই একটু উত্তরটা দাও, সবাই একটু উত্তর দাও। সবাই যদি উত্তর দাও তাহলে ভালো হয়। হ্যাঁ, এটা কি হবে? ছাত্রকে শিক্ষা অর্জনে সক্ষম করে। তার মানে একজন একজন শিক্ষক তোমাকে শুধু পথটা দেখাই দিতে পারবে, যে এইভাবে করো, এইভাবে করলে তোমার ভালো হবে। তাহলে এক ছাত্রকে শিক্ষা অর্জনে সক্ষম করা হচ্ছে শিক্ষক, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে গিয়ে আমরা যদি 15 নম্বর এমসিকিউটাতে যাই, দেখো যে 15 নম্বর এমসিকিউটাতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে কি দেখবো। দেখো দেখো যে কি হবে, যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? সাহিত্য চর্চা, লাইব্রেরি গড়ে তোলা, খবরের কাগজ পড়া, নাকি জ্ঞান অর্জন? কি হবে? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সর্বপ্রধান অঙ্গ একদম স্পষ্টই, তোমরা যদি গদ্যটা পড়ে থাকো ভালো করে, সেখানে স্পষ্ট দেওয়া আছে যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে কি বলতো? সাহিত্য, সাহিত্য চর্চা, সাহিত্য চর্চা। ওকে, এই পর্যন্ত তোমরা আশা করি বুঝছো। আমি একটু নিচে স্ক্রল করে যাব, কারণ অনেক পড়া আছে, আমি তোমাদের যেগুলো পড়াই দিতে পারি সেগুলো পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা উদ্দীপক আছে 27 এবং 28। এটা যেহেতু একটু কবিতার, এই জন্য একটু আমি তোমাদের পড়ানোর প্রয়োজন মনে করছি। ওকে, একটু খেয়াল করো যে কি, যে বই পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রই। খুবই দুইটা কবিতার লাইন খুবই সুন্দর লাগছে পড়তে, তাই না? পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারের ওই একটা প্রবাদের মতো। ওকে, দেখো যে উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন চরণে বিদ্যমান, বা বই পড়া প্রবন্ধের কোন লাইনে আছে? এই যে উদ্দীপকের যে দুইটা লাইন, এই লাইনের অর্থ বইয়ের তোমার কোন লাইনে আছে? যে জ্ঞানের ভান্ডার ধনের ভান্ডার নয়, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত,
আমাদের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, কোনটা হবে আসলে অ্যাকচুয়াল উত্তর? আমরা এই প্রশ্নগুলো ভুল করি বাবা, এই প্রশ্নগুলো কিভাবে আসলে আমাদের সলভ করতে হবে সেটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কিভাবে আমাদের দেখতে হবে সেটা গুরুত্বপূর্ণ। দেখো যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। তার মানে বই পড়ার মাধ্যমে তুমি তুমি জ্ঞান অর্জন করবা, কিন্তু না পড়লে তুমি কি করবা না, তুমি জ্ঞান অর্জন করবা না, তুমি ভালো মানুষ হবে না। তাহলে কোনটার সাথে হবে বলতো? এটা কি আসলে জ্ঞানের ভান্ডার ধনের ভান্ডার নয়? এটার সাথে হবে না, হবে না। তাহলে এটা উত্তর হবে না। তোমরা অ্যান্সার করো। তারপরে কি, কেউ শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এখানে কারো কথা বলা হচ্ছে না, এটা উত্তর হবে না। আমাদের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এটাও হবে না। বিদ্যাদাতার কথা কোনো ইন্ডিকেট নেই, তাহলে কি হবে? যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানে যে লোক নিজে নিজে পড়ে সেই কি বলতো আলোকিত হতে পারে। তার মানে কি, এই গ নাম্বার হবে হচ্ছে উত্তর। 27-এর 10 কে কি উত্তর দিছো বলতো? কে কে উত্তর দিছো? যারা দিতে পারছো তাদেরটা তাদেরটা হয়েছে। সুরাইয়া নবনী বলেছো, তারপরে বলেছো হচ্ছে নীরব হুসাইন বলেছো, তোমাদের উত্তরটা হয়েছে। ঠিক আছে, আমি এটা একটু পড়ানোর চেষ্টা করলাম। এবং পরবর্তী এমসিকিউটাতে আমি একটু আসি, 28 নম্বর এমসিকিউ। 28 নম্বর এমসিকিউটা একটু উদ্দীপক গুলো করানোর কেন চেষ্টা করছি, এগুলো তোমরা ভুল করো। যে উদ্দীপকটির 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 ভাবার্থ বই করা প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া, শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া। বলতে উদ্দীপকটির ভাবার্থ বই করা প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে। উদ্দীপকের ভাবার্থটা কি করে? বই পড়া প্রবন্ধের কোন ভাবটাকে আসলে নির্দেশ করে? জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া, নাকি শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া? কি হবে আসলে সঠিক উত্তর? সবাই একটু এই ধরনের এমসিকিউ গুলো বুঝবে। স্যার কবিতার এমসিকিউ গুলো আগে করলে ভালো হয়। ওকে ওকে, কি যেন হাসান তোমার নাম? আমরা কবিতায় যাচ্ছি, জাস্ট আর একটা পড়বো, আর একটা বা দুইটা পড়বো, পরে কবিতায় যাচ্ছি, একটা বা দুইটা আর কি। ওকে, কবিতার এমসিকিউ গুলো আসলে ভালো কথা বলছো, যে কবিতার এমসিকিউ গুলোই আমরা কি করি বলতো? ভুল করি। আমরা কবিতার এমসিকিউ গুলোই ভুল করি। ওকে আচ্ছা, ওকে আচ্ছা, তোমরা 28 নম্বরের এমসিকিউটার উত্তর করতে পারলা না। দেখো যে এখানে ভাবার্থ হচ্ছে কি, জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন। হ্যাঁ, ঠিক আছে। শিক্ষার যে যন্ত্র আছে সেটা কি আমাদের হচ্ছে বিকশিত করে, আর একটা শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া। না, শিক্ষকের মাধ্যমে না, আমাদের 1 এবং 2 হবে অ্যান্সার। তাহলে কি হবে? 28-এর ক হবে হচ্ছে উত্তর। এরপরে কি আসো যে আমরা নেক্সটে চলে যাই। অবাগী স্বর্গ আমরা কম বেশি সবাই জানি। এখানে মূলত কি আছে বলতো? এখানে অবাগী স্বর্গের মধ্যে যে জিনিসটা আছে, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় কোন জিনিসগুলো নিয়ে লিখছে, যে হিন্দুদের মধ্যে যে কি প্রথা আছে বলতো, এক ধরনের যে তোমার শ্রেণী বিভাগ আছে, এক ধরনের কাস্ট সিস্টেম আছে, জাত প্রথা আছে, সেই উঁচু জাত নিচু জাতের যে মর্মান্তিক কাহিনী সেটা নিয়ে কিন্তু আছে। যে নিচু যারা জাতে তারা কিন্তু কি বলতো, তাদের ইয়েও দেওয়া, তাদের মরা হচ্ছে কি হবে না, মরা বা যেটাকে আমরা শপদাহ বলি, তো সেটা কিন্তু কি করা হবে না, তাদের যে অন্তিম সংস্কার যেটাকে বলে হিন্দুদের ভাষায় অন্তিম সংস্কার, তাদের যে দাহ করা সেটা হচ্ছে করানো হয় না যারা নিচু জাতের। তো এটা একটা ব্যাপার। এবং ওই যে তোমরা জানো যে অভাগী স্বর্গের মধ্যে আর কি কি আছে, এগুলো কিন্তু সবাই তোমরা হচ্ছে জানো, এগুলো আর আমি না বলি। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এমসিকিউ গুলো তোমরা পারবা, আশা করি যে তোমরা পারবা। ওকে আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি একটু নিচের দিকে আসি। আমি, তোমরা কবিতার কথা বলছিলাম, আমি একটু কবিতার মধ্যে যাই, কিছু কবিতার এমসিকিউ পড়াই। আমি তারপর যেটা গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হচ্ছে একটু বলছি। আচ্ছা, আরেকটু দেখো যে আমরা আমাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা হচ্ছে পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আমরা জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি বলতো, পথের পাঁচালী নামক কি বলতো, পথের পাঁচালী নামক, এটা কিন্তু আসার মতো একটা, এই জন্য আমি বলছি আর কি। পথের পাঁচালী নামক কি বলতো উপন্যাস থেকে ষষ্ঠ স্বর্গ। কি স্বর্গ বলতো? ষষ্ঠ স্বর্গ। মানে পথের পাঁচালী উপন্যাসের টোটাল স্বর্গ বা ভাগ আছে হচ্ছে, স্বর্গ মানে হচ্ছে ভাগ, পাঠ বা যেটাকে তোমরা অধ্যায় বলো। তো 9টা স্বর্গ আছে, সেই 9টা স্বর্গের ষষ্ঠ স্বর্গটা তোমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এই হচ্ছে পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাটির বেপু, অপু এবং দুর্গার যে গ্রামীণ দুরন্তপনা নিয়ে, প্রকৃতির সাথে তাদের যে মেলামেশার ব্যাপারটা, সেটা নিয়ে মূলত এই হচ্ছে আমাটির বেপু গল্পটা আছে। এবং এই গল্প থেকে কিন্তু সিকিউ আসার মতো। ঠিক আছে, সুতরাং গল্পটা কিন্তু ভালো করেই তোমরা পড়ছো আশা করি। এখানে কিন্তু এই যে নিচু জাতের কথা কিন্তু বলা আছে। ঠিক আছে, নিচু জাতের কথা শেষে বলা আছে যে তারা সদ্গোপ জাতের ছিল। কি জাতের ছিল বলো তো? সদ্গোপ ছিল। এটা একটু মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এখানে এই যে অপু এবং দুর্গার যে গ্রামীণ প্রকৃতির সাথে যে দুরন্তপনা, এই জিনিসটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, আমি একটু নিচের দিকে যাই স্ক্রল করতে করতে। তো তোমরা ক্লাসে আসলে তোমাদের বোরিং লাগছে কিনা এটা একটু মানে তোমরা খুবই গুরুত্বপূর্ণ সময়টাকে ইনভেস্ট করছো। যদি তোমাদের
কাজের হয়, তাহলে আসলে উপকৃত যদি তোমরা হও, তাহলে কিন্তু এই ক্লাসটা কিন্তু তো আসলে নেওয়াটা সার্থক হবে আর কি। তো তোমরা আসলে যারা আছো তারা বন্ধুদের একটু একটু বলো যে ক্লাসটা কেমন হচ্ছে। ক্লাসে থাকলে তোমাদের একটা উপকার তো আছে। আমি তো সবকিছু বলবো, কিভাবে লিখবা, কিভাবে কি করবা, আমি কিন্তু শেষ পর্যন্ত বলে দিব। ওকে, ওকে। দেখো যে আমরা একটা এমসিকিউ শুধু এখান থেকে সলভ করব, কারণ এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি, বুঝছো, এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি। এই জন্য একটা এমসিকিউ আমি সলভ করবো। মুস্তাকিম দেখো যে মুস্তাকিম শহরে জন্মগ্রহণ করলো। শহরের বাধা ধরা, যে বাধা ধরা বা নিয়ম, বাধা ধরা নিয়ম যেটাকে বলে, বাধা ধরা নিয়ম তার দুরন্ত শৈশবকে আটকে রাখতে পারেনি। সে এক মুহূর্তেও ঘরে থাকে না, সারাক্ষণ সে বাইরের খোলা হাওয়ার মাঝে প্রকৃতির বুকে মুক্ত পাখির মতো ছুটে বেড়ায়, ওই যে অপু দুর্গার মতো দুরন্তপনা গ্রামের বিভিন্ন প্রকৃতির সাথে। উদ্দীপকের মুস্তাকিম আমাটির ভেপু গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? বলতো কি হবে? অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া। তাহলে মুস্তাকিম কার সাথে হবে বলতো? এটা হচ্ছে কার সাথে হবে? দুর্গার সাথে হবে। কারণ দুর্গা অপুর থেকেও বেশি কি ছিল বলতো? দুরন্তপনা ছিল, যে যাকে পাওয়াই যাইতো না বাসায়, যে রোদে রোদে ঘুরে বেড়াইতো। ওকে, ওকে। এরপরে দেখো যে বলছে যে 25 নম্বরটা দেখো যে উদ্দীপকের চরিত্রটির সাথে আমাটি ভেপু গল্পের চরিত্রটির যে দিক থেকে সাদৃশ্য রয়েছে, কোন দিক থেকে মিল আছে? সাদৃশ্য মানে আমরা কি জানি? মিল। কোন দিক থেকে দুরন্তপনায় মিল আছে? চিন্তা চেতনায়, শিক্ষায়। শিক্ষায় তো এখানে কোনো কথাই নেই, শিক্ষার কোনো কথা আছে নাই, তাহলে কি হবে? দুরন্তপনা এবং চিন্তা চেতনায়। তাহলে এক এবং দুই কোথায় আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হবে 25-এর 1 এবং 2। আমি একটা জাস্ট তোমাদের এমসিকিউটা একটা এমসিকিউ সলভ করাইলাম আর কি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ মানে একটা উদ্দীপক আছে আর কি। ওকে, দেখো একটু উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করি। দেখো যে গ্রামের বাড়িতে বেড়াতে এসে মিনা যেন আকাশের চাঁদ হাতে গেল পেল, সকালবেলা ছোট ভাইকে নিয়ে পাশের ডোবায় মাছ ধরতে চলে যায়। আরো বাড়ির আঙিনায় বড়ই গাছ থাকিয়ে বড়ই গাছ দেখলে গাছ ঝাড়া দিয়ে বড়ই কুড়িয়ে নেয়। দেখো উদ্দীপকের মিনা কার প্রতিচ্ছবি? এটা হচ্ছে দুর্গার। এটা বারবার এরকম করে আসবে, বুঝতে পারছো? তার মানে এটা আসলে তোমরা পারবা। আমি আর এদিকে কথা না বাড়াই, তারপরে আসো যে আমরা কোথায় যাব। আমরা হচ্ছে আমরা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে বেশ কিছু। এখানে তোমাদের হচ্ছে কি আছে বলতো? আছে আছে তোমার বেশ কিছু। ওকে, বেশ কিছু শর্ট প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে। ওকে, এখন একটু খেয়াল করো যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ওয়াজিদ আলী রচিত একটা প্রবন্ধ গ্রন্থ, এবং এইটা এটা মূলত একটা অনুবাদ গ্রন্থ বলতে পারি। তো এখানে কি আছে বলতো? যে এখানে মূলত এই যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যে একজন মানুষ ছিলেন, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে অনেক মানুষ আসলে কেউ বলছে মৃত, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করতে পারেন না। এই যে ব্যাপারগুলো এখানে কিন্তু আছে, এটা কিন্তু পারবে গো। আচ্ছা, এটা কিন্তু তোমরা পারো, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমরা পারবা। ওকে, আচ্ছা। এখন আমরা একটু নিচে আসি। নিম ফুল, সরি, বনফুল লিখছে কি বলতো? আসো আসো একটু তাড়াতাড়ি, যে নিম গাছ লিখছে। ওকে, আচ্ছা, নিম গাছ প্রবন্ধটা কে লিখছে? বনফুল। বনফুলের প্রকৃত নাম কিন্তু পরীক্ষার মধ্যে আসে। বনফুলের প্রকৃত নাম বড়াইচাঁদ মুখোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, এটা কিন্তু মনে রাখবা যে বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম হচ্ছে বড়াইচাঁদ মুখোপাধ্যায়। নিম গাছ হচ্ছে একটা প্রবন্ধ, যেটা হচ্ছে একটা প্রতীকী ধর্মী একটা গল্প। কি গল্প বলতো? প্রতীকী ধর্মী একটা গল্প। কি গল্প? প্রতীকী ধর্মী, যেটা আসলে একদম লাস্ট লাইন না পড়া পর্যন্ত আমরা নিম গাছের গদ্যের কোনো কিছু বুঝবো না। আমরা শুধু বুঝতে পারছি যে কি, যে ওই একটা বাসার হচ্ছে নতুন একটা যে বউ, বা নতুন একটা হচ্ছে বিয়ে করে একজনকে নিয়ে আসছে ওই বাড়িতে, যে অবলোহিত, যাকে আসলে অত্যাচার করা হয়, ঠিকভাবে যত্ন করা হয় না। কিন্তু শেষে একটা লাইন দেওয়া আছে, যে লাইনটার মাধ্যমে বুঝি যে মূলত এটা হচ্ছে একটা নিম গাছকে কেন্দ্র করে, যে গাছগুলোর আমরা যত্ন নিই না আমাদের বাড়ির পাশেই কিংবা আঙিনায়, এগুলো কি হয়? স্বইচ্ছায় সযত্নে এগুলো হয়। এবং এগুলো কিন্তু আমাদের অনেক উপকারী, কারণ নিম গাছের ছাল বাকল আমরা জানি যে চর্মরোগের মহা ঔষধ বলা হয়। তো এগুলো কিন্তু তোমরা পারবা, ঠিক আছে? আমি একটু নিচের দিকে আসি। ওকে, আচ্ছা, একটু নিচের দিকে আসি আমি কিন্তু উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যে তিনি আহ্বান করছেন। তিনি আহ এই যে আহ এই যে হচ্ছে তোমার হচ্ছে ব্রিটিশদের শাসন কিংবা সামন্ত প্রভু যারা ছিল, সামন্ত রাজা ছিল, তাদের বিরুদ্ধে তিনি ঐক্যের একটা আহ্বান করছেন, যেন এই একটা সময় যেন কি হবে বলতো? যে যত ধরনের উপেক্ষিত লোক আছে, যারা নির্যাতিত লোক আছে, শোষিত আছে, তারা সবাই এক হবে, এবং তারা কি করবে বলতো? তারা হচ্ছে সংগ্রাম ঘোষণা করবে। তিনি এই ইয়াটার কথা এখানে বলছেন আর কি। কাজী নজরুল ইসলামের যে জিনিসটা আসে,
মানে তোমরা হচ্ছে মানুষ কবিতা আছে, মানুষ কবিতা অবশ্যই পড়বা এবং এখান থেকে উপকৃত শক্তির উদ্বোধন। আমি প্রথমে তোমাদের একটা ট্রিক্স বলছি, সেটা কি বলতো, যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রহমান, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই ধরনের লেখকদের লেখা কিন্তু বারবার পরীক্ষা আসবে এবং এটা 100% কিন্তু তোমরা কমন পাবা, 100% কমন পাবা। এই ধরনের লেখকের পড়াগুলো তোমরা পড়বা, গদ্য কিংবা পদ্যগুলো যেগুলো আছে। যেমন এখানে বললাম উপকৃত শক্তির উদ্বোধন, এদিকে সুভা, এদিকে হচ্ছে কি বলতো, এদিকে হচ্ছে ইয়া আছে তোমার কি জানো, মানুষ আছে কাজী নজরুল ইসলামের, তোমরা হচ্ছে পড়বা। ওকে, আচ্ছা আসো, যে তোমরা শেষ সময় আসলে এগুলো চোখ বোলাবে একবার, আমি জাস্ট বলছি এবং আমি তোমাদের একটু বলছি। শিক্ষা ও মনুষ্যত্ব গুরুত্ব আছে, শিক্ষা ও মনুষ্যত্ব গুরুত্ব আছে, একটু পড়বা আর কি, শিক্ষা মনুষ্যত্ব একটু পড়বা। ওকে, আচ্ছা ইয়া হইতেছে না জানো। আচ্ছা, হয়েছে, ওকে। দেখো যে শিক্ষা ও মনুষ্যত্ব হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, যে এনার শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের মধ্যে যে তিনি আহ মানব সত্তাকে কি বলছেন এবং মনুষ্যত্বকে কি বলছেন, দুইটা ব্যাপার নিয়ে তিনি কথা বলছেন। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা হচ্ছে একটু দেখবা, কারণ শিক্ষা ও মনুষ্যত্ব থেকে সিকিউ আসার সম্ভাবনা কিন্তু আছে, শিক্ষা ও মনুষ্যত্ব থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি আছে। ওকে, আচ্ছা, আমরা আমরা কবিতায় কিন্তু যাচ্ছি, আমরা কবিতায় যাচ্ছি, জাস্ট একটু তোমাদের একটু টাচ দিয়ে যাচ্ছিলাম আর কি, আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করছি, যে আমি সলভ করাবো হচ্ছে কবিতার এমসিকিউ গুলাই, একটু ছোট করলাম। প্রবাস বন্ধু, এটা আমরা জানি না, প্রবাস বন্ধু, প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর একটা হচ্ছে, সৈয়দ মুস্তফা আলীর একটা প্রবন্ধ গ্রন্থ, যিনি কিনা হচ্ছে কি বলতো, যিনি কিনা আফগানিস্তানের গরমশি, আফগানিস্তানের হচ্ছে কোন জায়গা বলতো, আফগানিস্তানের হচ্ছে যে রাজধানী ছিল, সেই রাজধানী থেকে খুব অদূরে, প্রায় 2.5 মাইল দূরে একটা গ্রাম ছিল, যে গ্রামে তিনি আসলে আহ আশ্রয় নিয়েছিলেন, যে গ্রামে তিনি আসলে থাকতেছিলেন। কেন, তিনি কৃষি বিজ্ঞান নামক একটা কলেজে তিনি পড়ানোর জন্য তিনি এখানে গিয়েছিলেন এবং সেখানে তার দেখভালের দায়িত্ব ছিল আব্দুর রহমান নামে একজন লোক, যার দেশপ্রেম অনেক বেশি ছিল। তিনি তার সম্পর্কে এই প্রবাস বন্ধু প্রবন্ধটা লিখছেন। তোমরা আশা করি যে এটা পারবা, হ্যাঁ, আশা করি যে তোমরা এটা পারবা। আমি হচ্ছে, আচ্ছা, আমি হচ্ছে প্রবাস বন্ধু নিয়ে আর কিছু বললাম না। ওকে, কিন্তু প্রবাস বন্ধুতে একটু ভালো করে বলবে যে খাজা মোল্লা নামক গ্রাম, এবং একই সাথে হচ্ছে আহ বেশ কিছু এখানে শব্দ আছে, শব্দের অর্থ আছে, যেগুলো একটু দেখে নিবা। ওকে, আমি তোমাদের একটু পড়াই দিতাম, তোমরা এমসিকিউ চাচ্ছ এই জন্য। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অন্যতম বা বাংলা সাহিত্যের অন্যতম একজন কথা সাহিত্যিক, মানিক বন্দ্যোপাধ্যায়, মমতাদি। সুভা এবং মমতাদির মধ্যে যে কোনো একটা, একদম মনে রাখো যে সুভা এবং মমতাদির মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা, দেখো এরপরে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ তোমরা 3 স্টার দিতে পারো, পয়লা বৈশাখ 2 স্টার দিতে পারো, যে পয়লা বৈশাখ থেকে একটা, মানে পয়লা বৈশাখ থেকে আসার সম্ভাবনা আছে, আমি বলছি না আসবেই, তো তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো এই আর কি। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা 71 দিনগুলি জাহানারা ইমাম, এটা একটু পড়বা। তারপরে হচ্ছে আমরা সরাসরি আহ, পদ্যতে চলে যাই, সাহিত্যের উপরীতি দরকার নাই খুব বেশি। আচ্ছা, আবার ছোট বেশি ইয়া হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একটা সৃজনশীল প্রশ্ন, কয়েকটা সৃজনশীল প্রশ্ন এখানে আছে। ওকে, আচ্ছা, আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন এখানে দেখব, কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখবো গদ্যের। দেখো, খেয়াল করো, যে আমরা জানি যে 4টা বিভাগ থাকবে, কয়টা বিভাগ থাকবে বলতো, কয়টা বিভাগ থাকবে? আচ্ছা, 4টা বিভাগ থাকবে, ক অংশ, খ অংশ এবং কি অংশ বলতো। আমরা জানি যে কয়টা বিভাগ থাকবে, এখানে 4টা বিভাগ থাকবে। যে ক অংশ হচ্ছে তোমার হচ্ছে গদ্য, গদ্য থেকে আমাকে অ্যান্সার করতে হবে 2টা, গদ্য থেকে অ্যান্সার করতে হবে 2টার, এবং পদ্য থেকে অ্যান্সার করতে হবে হচ্ছে কয়টার বলতো, 2টার, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, তাহলে এই হচ্ছে টোটাল 6টা। কিন্তু কিন্তু আমাকে 7টা অ্যান্সার করতে হবে, এই একটা আমি অতিরিক্ত যে কোথাও থেকে করতে পারবো। আমি পদ্য থেকে অবশ্যই অনেকে কঠিন মনে করে, অনেকে তোমরা মনে করো যে পদ্য হচ্ছে একটা কঠিন ব্যাপার,
তো আমি পদ্য থেকে অ্যান্সার করবো না। তো ঠিক আছে, তাহলে তুমি গদ্য থেকে অ্যান্সার করো। তাহলে গদ্য ভালো করে পড়তে হবে। এবং অনেকে নাটক এবং উপন্যাস পড়েই না পরীক্ষার আগে। এই জন্য কি হয় যে 3টা বা 4টা বা সর্বোচ্চ 5টা এমসিকিউ নাটক উপন্যাস থেকে আসে। তখন আমরা ধরাটা খেয়ে যাই যে আসলে আমরা নাটক উপন্যাস পড়ি নাই, কিন্তু এখান থেকে এমসিকিউ গুলো আসছে এবং এমন এমসিকিউ আসছে আমরা পড়ি নাই। তো এই জন্য এমসিকিউ নাটক উপন্যাস থেকে সলভ করতে হবে। এবং আমাদের সৃজনশীলের জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে যে কোথা থেকে কয়টা অ্যান্সার করবো। অনেকে কিন্তু এই ভুলটা করে। একটা তুমি যে কোনো সেকশন থেকে বেশি করতে পারবা, কিন্তু 2টা গদ্য থেকে করতে হবে, 2টা পদ্য থেকে অবশ্যই করতে হবে। নাটক থেকে একটা করতেই হবে, উপন্যাস থেকে একটা করতেই হবে। ওকে, আমরা একটা এমসিকিউ দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, আমরা একটা এমসিকিউ দেখার চেষ্টা করি। এমসিকিউ না, আমরা একটা সিকিউ দেখার চেষ্টা করি। ওকে, একটা সিকিউ দেখবো আমরা। যে তোমরা তার আগে বলো যে তোমার ক্লাসে কে কে আছো। তার আগে বলো যে তোমরা ক্লাসে কে কে আছো, আমি একটু দেখি যে তোমরা। তার আগে বলো যে তোমরা ক্লাসে কে কে আছো। সবাই যদি একটু হ্যান্ড রাইজ করো তাহলে আমি কিন্তু সবাই যদি একটু হ্যান্ড রাইজ করো তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই ক্লাসে আছো। ওকে, আচ্ছা, সবাই একটু হ্যান্ড রাইজ করো, তোমাদের কমেন্ট গুলো দেখছি না। হ্যাঁ, এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি যেখানে লেখক। আচ্ছা আচ্ছা, নিম গাছ গল্প। আচ্ছা, সবাই একটু হ্যান্ড রাইজ করো, সবাই একটু হ্যান্ড রাইজ করো, অথবা তোমরা একটু বলো যে কে কে তোমরা আসলে আছো। বলো কে কে তোমরা ক্লাসে আছো, একটু বলো, একটু ঝটপট বললে আমি একটু তাড়াতাড়ি তোমাদের অ্যান্সারটা, তোমাদের হচ্ছে অ্যান্সারটা মানে তাড়াতাড়ি তোমাদের একটু শেষ করতে পারবো। ওকে, আচ্ছা, তাড়াতাড়ি একটু তোমরা একটু আসো, কে কে ক্লাসে আছো একটু বলো। আমি তোমাদের একটা সিকিউ সলভ করাবো বলছিলাম, আমি একটু তোমাদের একটা সিকিউ নিয়ে কথা বলছি। ওকে, খেয়াল করো যে কি হবে। আহ, আমি দেখছি যে হালকা বৃষ্টি হওয়ার কারণে শামীম স্কুলে যেতে পারেনি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হতে পারে তাও আর জানা ছিল না। মাকে প্রশ্ন করলে তার দাদি উত্তরে বলে যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পূর্ণি দেশ। এখানে একটা তিনি শ্লোক ব্যবহার করছেন যে যদি বর্ষে মাঘের শেষ, আহ মাসের শেষ হবে আর কি। ওকে, ধন্যী রাজার পূর্ণি শেষ। যাই হোক, শামীম দাদির কথার অর্থ বুঝতে পারেনি। মা বলল মাঘ মাসের শেষে বৃষ্টি হলে ভালো ফসল হয়। ধন্যী রাজার পূর্ণি দেশ মানে হচ্ছে তিনি হচ্ছে এই ধান ভালো হওয়ার কথা বলছেন। ওকে, এখন দেখো যে, আচ্ছা, এটা তো অন্য একটা প্রশ্ন আসছে আর কি। আচ্ছা, পল্লী জননী অন্য একটা আসছে আর কি। ওকে, খেয়াল করি, আমি একটু অন্য একটা ইয়াতে যাই, এটা আগের আর কি। আচ্ছা, এটা পড়ি। আচ্ছা, এটা পড়ি যে গৃহকর্মী আসমা, এটা একটু পড়ি যে গৃহকর্মী আসমা অনলাইনে, আচ্ছা, অনলাইনে কেক বানানো শিখেছে। শিহাবের জন্মদিনে সে কেক বানায়। শিহাবের মা দেখে বলে বাহ, চমৎকার হয়েছে। শিহাব বলল পুরো কেকটা আমি একাই খাবো। আসমার চোখে পানি এসে গেল, বলল তাহলে আমি কৃতার্থ হব। মমতাজের কোনটি দেখে সকলে খুশি হলেন। এটা ক নম্বর প্রশ্ন। তোমরা যখন সিকিউ অ্যান্সার করবা তোমরা আগে এই হচ্ছে তোমরা হচ্ছে ক খ তো দেখবাই না, তোমরা হচ্ছে ক খ দেখার পরে তোমরা দেখবা হচ্ছে উদ্দীপক। যে উদ্দীপকটা যেটাই হোক, তুমি ক খ যদি তুমি হচ্ছে অনেক সময় আমরা ক খ দেখি যে ক খ পারি তার মানে ওই প্রশ্নটা করবো, কিন্তু অনেক সময় উদ্দীপকটাও অনেক জটিল থাকে। তো সেক্ষেত্রে তো সব উদ্দীপক করা সম্ভব না। তোমরা আগে টার্গেট করবা যে আসলে আমি কোথা থেকে কয়টা অ্যান্সার করব। তোমার যদি এই টার্গেটটা থাকে তাহলে তুমি খুব সহজেই তুমি হচ্ছে ওই টার্গেটে ফিল আপ করতে পারবে যে আমাদের তো অ্যান্সার করতেই হবে। তার মানে তোমরা একটা জিনিস বুঝে যাও, সেটা হচ্ছে যে গদ্য থেকে তুমি হচ্ছে কয়টা প্রশ্ন অ্যান্সার করবে, তুমি 3টা করবে। অথবা তুমি যদি নাটক উপন্যাসে তোমার ভালো দখল থাকে, অনেকেরই আমি জানি যে অনেকেরই তোমাদের নাটক এবং উপন্যাস থেকে ভালো দখল আছে, তার মানে তুমি 2টা মানে একটা প্রশ্ন ওখানেই বেশি দাও, সমস্যা তো নাই। নাটক উপন্যাস অনেক ইজি হয় এবং নাটক উপন্যাস থেকে প্রশ্নের অ্যান্সার করা অনেক
তুলনামূলক সহজ গদ্য এবং পদ্য থেকে তো অনেকে দিতেই চায় না অ্যান্সার, কারণ পদ্যটি হচ্ছে বোঝা যায় না উদ্দীপক, অনেকের জন্য বোঝা কঠিন হয়। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা হচ্ছে ক এবং খ দেখবে যে ক এবং খ যদি তোমাদের কি হয় বলতো, ক এবং খ যদি তোমাদের দেখা যায় যে তোমার মানে অবশ্যই তুমি পারবা, ওখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি, ক এবং খ যদি তোমার ভালো হয় অবশ্যই তুমি সৃজনশীলে 8 পাবাই। এবং তোমার লেখা যদি একটু ভালো হয়, তুমি যদি একটু গুছিয়ে লিখতে পারো, ভালো কথা লিখতে পারো, তোমার যদি শুরু এবং শেষটা ভালো হয় একটা গ নাম্বারের কিংবা একটা ঘ নাম্বারের, তাহলে তুমি কি পাবা বলতো, 10-এ 9ও পেতে পারো, 10-এ 9 তুমি পাবা। ঠিক আছে, তার মানে ওইভাবে তোমাকে লিখতে হবে। এখন তারপরে তুমি কি করবা, তুমি সুন্দর করে তুমি কি করবা, গ নাম্বার প্রশ্নটা পড়বা যে উদ্দীপকের ঘটনাটির সাথে মমতাদি গল্পের কোন দিকের সাদৃশ্য রয়েছে বলে তুমি মনে করো বা ব্যাখ্যা করো। কোন দিকে সাদৃশ্য আছে, তুমি যখন উত্তর লিখবা তখন তুমি গ নাম্বার লিখবা যে এক কথায় জ্ঞানমূলক লিখবা যে আমি কোন দিকের আসলে সাদৃশ্যটা পেলাম, সেই দিকের সাদৃশ্যটা আমি লিখবো। তারপর আমি কি করবো, এক লাইনে আমি লিখে দাঁড়িয়ে দিয়ে নিচে হচ্ছে আমি হচ্ছে মমতাদির গল্পের মধ্যে কি আছে, মমতাদির সম্পর্কে কি বলা আছে, সেই মমতাদি সম্পর্কে আসলে আমি এই লিখবো যে মমতাদি অ্যাকচুয়ালি গৃহকর্মী বা এই সেই এই জিনিসগুলো লিখবো। আমি কয় লাইনে লিখবো, আমি খ নম্বরে যেরকম লিখি সেরকম লিখবো, এটাকে বলে অনুধাবনমূলক। তাহলে গ নম্বরের একটা পার্ট হচ্ছে জ্ঞানমূলক আর একটা পার্ট হচ্ছে অনুধাবনমূলক। এরপর আমি কি করবো, উদ্দীপকে যে ঘটনাটা আছে দেয়া, সেই উদ্দীপকের ঘটনাটা আমি ছোট করে আমি খুব সহজ করে লিখবো যে এই উদ্দীপকের এই বিষয়টা আছে, যেটার সাথে আমি কি করছি বলতো, এই যে গল্পের মমতাদি তার সাথে আমি মিল পাচ্ছি, তার সাথে আমি সাদৃশ্য পাচ্ছি। দেন শেষে তুমি কি করবা, অতএব বলা যায়, সুতরাং বলা যায়, তাই বলা যায়, এখন বলা যায়, এগুলো তুমি লিখবো। অথবা সবশেষে বলা যায় যে গল্পের মমতাদির সাথে উদ্দীপকের এই ঘটনার মিল আছে, বা উদ্দীপকের এই ঘটনার সাথে গল্পের মমতাদির এই মিলটা আমি পাচ্ছি। তাহলে এইভাবে তুমি উত্তরটা লিখবে। এবং ঘ নম্বর কি বলছে, যে ঘ নম্বর হচ্ছে 4টা তোমার হচ্ছে প্যারা থাকবে, যে কিছুটা মিল থাকলেও আসমাকে মমতাদির প্রতি মূর্তি বলা যাবে না, মন্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। অবশ্যই সত্যতা আছে, না হলে থাকবে না, তুমি জাস্ট কি দিবা, হ্যাঁ তোমার হচ্ছে সত্যতা, তুমি জাস্ট বুঝে উদ্দীপকের তুমি এখানে একটা জ্ঞানমূলক লিখবে। জ্ঞানমূলক অবশ্যই কি লিখবে বলতো, যে কিছুটা উদ্দীপকের কি বলতো, গৃহকর্মী আসমার সাথে মমতাদির কিছু মিল থাকলেও সম্পূর্ণ মমতাদিকে সম্পূর্ণ প্রতিফলন করে না বা প্রতিফলিত করে না। নিচে মন্তব্যটি সত্যতা যাচাই করা হলো বা মন্তব্যটি সত্যতা বিশ্লেষণ করা হলো। তারপরে তুমি কি করবে বলতো, সুন্দর করে তুমি হচ্ছে লিখবা যে মমতাদির চরিত্রটা কেমন, এখানে আসমার চরিত্রটা কেমন, মমতাদির কোন দিকটা দেখা যাচ্ছে, পরে আরেকটা প্যারা দিয়ে খুব সুন্দর করে লিখে ফেলবা। তাহলে তুমি একটা সৃজনশীলে খুব ভালো নম্বর পেতে পারো। বুঝতে পারছো? ওকে, আমরা এই গদ্যে আর কোনো সময় দিব না, আমরা সরাসরি পদ্যে চলে যাই। দেখো, আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি একটু পদ্যে চলে যাবো। আমাকে একটু সময় দাও তোমরা, আমাকে একটু সময় দাও যে আমরা ইয়াতে চলে যাই। ওকে, আচ্ছা আচ্ছা, আশা করি যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটু কবিতার মধ্যে চলে আসলাম। আচ্ছা দেখো, যে এখানে প্রথম কবিতাটা আছে কি বলতো, প্রথম কবিতা আছে বঙ্গবাণী আব্দুল হাকিম। আমি সব কবিতা পড়াবো না, আমি কয়েকটা কবিতা পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসলে আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, ওকে, আমি বঙ্গবাণী কপোতাক্ষ নদ নিয়ে আমি কয়েকটা এমসিকিউ পড়াবো। ওকে, আচ্ছা, কপোতাক্ষ নদ নিয়ে কয়েকটা এমসিকিউ পড়াবো, খেয়াল করো, আমি বঙ্গবাণী পড়ালাম না, তোমরা পড়ে নিতে পারো। ওকে, আচ্ছা, একটু দেখো যে কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তকে কি বলা হয় বলতো, কি বলা হয় আমরা কিন্তু জানি যে তিনি কি বলা হয়, তোমাদের এটা পরে বলছি। আগে বলি যে মাইকেল মধুসূদন দত্ত তিনি ধর্ম চেঞ্জ করেছিলেন, তিনি হচ্ছে কি বলতো, তিনি হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামের সাথে মাইকেল যুক্ত হয় এবং তিনি ফ্রান্সে পাড়ি জমান, তিনি অনেক খ্যাতি অর্জন করবেন এই আশায়। কিন্তু তিনি মাতৃভূমির প্রতি অনেক বেশি কি করেন বলতো, অনেক বেশি ব্যথিত হয়ে যান, অনেক বেশি সিক্ত হয়ে যান এবং তিনি ওই ফ্রান্সে বসেই বা প্যারিসে বসেই তিনি কি করেন বলতো, এই কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ ছিল হচ্ছে যশোরের সাগরদাড়ি গ্রামে এবং সেই কপোতাক্ষ নদের প্রতি তার যে টান সেটা তিনি কবিতার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তো আমরা তো একটা এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করি। দেখো যে আর কি হবে হে দেখা, আর কি হে হবে দেখা, যতদিন যাবে এ চরণে ফুটে উঠেছে কবির কি বিষণ্ণতা, আক্ষেপ, উদ্বিগ্নতা নাকি অস্থিরতা, কি হবে বলতো, আর কি হবে দেখা,
কি এটা কিভাবে তিনি বলেছেন, এই চরণে ফুটে উঠেছে কি বলেছেন বলতো? আর কি, বলো তাড়াতাড়ি বলো, আর কি হে হবে দেখা যতদিন যাবে, এই চরণে ফুটে উঠেছে কবির বিষণ্ণতা, আক্ষেপ, উদ্বিগ্নতা নাকি অস্থিরতা? অস্থিরতা। কি হবে বলতো? কি হবে? বিষণ্ণতা হবে, আক্ষেপ হবে, উদ্বিগ্নতা হবে নাকি অস্থিরতা হবে? আমি তোমাদের একটু উত্তরগুলো দেখার চেষ্টা করছি, একটু যদি তোমরা সবাই অ্যান্সার করো। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, তোমরা কে কে ক্লাসে আছো জানি না, কিন্তু আমি তোমাদের হ্যাঁ, তানজিল বলেছো স্যার সৃজনশীল 2 এর ক উত্তর কি? আচ্ছা, আমি তো স্কিপ করে গেছি বাবা, আমি তোমার মাত্র কমেন্টটা দেখলাম, আমি তো স্কিপ করে গেছি, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। না, আমার নেট একটু প্রবলেম, আমার ফোন থেকে রিফ্রেশ করার পর পর আসতেছে না, আমি তোমাদের ক্যামেরার সামনে এসে কমেন্টটা দেখছি আর কি। ওকে, আচ্ছা, এখন এটার উত্তর কি হবে? তোমরা অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছো। ওকে, এটা হবে কি বলতো? এটা হবে হচ্ছে বিষণ্ণতা হবে না, আক্ষেপ। আর কি হে হবে দেখা যতদিন যাবে, তো এটা হচ্ছে আক্ষেপ করে তিনি বলেছেন, তিনি স্মৃতিতে বা তার স্মৃতিতে কাতর হয়েছেন, তিনি আক্ষেপ করে বলেছেন আর কি হবে দেখা এরকম। ওকে, আমরা 2 নম্বর এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো যে 2 নম্বর আছে কি, একটু আগে পড়ি, তারপর হচ্ছে সলভ করার চেষ্টা করি। দেখো, ওকে, দেখো যে অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস। উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি? মানে এই যে লাইনটা আছে, এই যে চরণটা আছে, যে অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস, উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি? এই চরণের সাথে কার মিল আছে? বহু দেশে দেখিয়াছি বহু নদ ফলে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, লইছে যে তব নামবঙ্গের সঙ্গীতে। কোনটা হবে অ্যান্সার? সবাই একটু বলার চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। তোমরা যদি একটু অ্যান্সার গুলো আমার সাথে সাথে রেসপন্স করো, তাহলে মনে হয় যে অ্যান্সার গুলো হচ্ছে দ্রুতই হয়ে যাবে, দ্রুতই আমরা অনেকগুলো অ্যান্সার করতে পারবো আর কি। বলো কি হবে? কি হবে অ্যান্সার? আচ্ছা, আমি বলে দেই যে অবসাদে ঘুম নেমে এলে মানে হচ্ছে বলা হচ্ছে যে যখন ঘুমাই বা যখন আমি বিষণ্ণ, আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস, মানে আমি তবুও এটাকে মানে সেটাকেই ভাবি বা সেটাকেই হচ্ছে মনে করি। তাহলে এই যে ইয়াটা ভাবার্থটা কোন লাইনের মধ্যে আছে? যে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, মানে সবসময় যখন আমি বিরলে থাকি, বিরল মানে একা, বিরলে শব্দের অর্থ কি? একা, নিভৃতে যখন আমি থাকি তখন আমি কি করি বলতো? সব সময়, সতত মানে কি? সর্বদা, সবসময় আমি তোমার কথা ভাবি। তাহলে এটা হবে উত্তর। এরপরে গিয়ে দেখো, আমরা হচ্ছে একটু উদ্দীপক করার চেষ্টা করি। দেখো, উদ্দীপক করে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, একটু খেয়াল করি। দেখো যে জানি নে তোর ধন রতন, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো প্রকৃতি প্রেম, সৌন্দর্য, বন্দনা, দেশপ্রেম নাকি আবেগ? বলতো, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি কি প্রকৃতি প্রেম, সৌন্দর্য, বন্দনা, আবেগ নাকি দেশপ্রেম? কি হবে বলতো? চারের হচ্ছে কি হবে? চারের হবে হচ্ছে দেশপ্রেম। আমি বলছি, তোমরা একটু বলার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে দেখো যে উক্ত ভাবটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায়? আমার ভেপু, সেই দিন এই মাঠ, আমার পরিচয়, কপোতাক্ষ নদ। এটা হবে তো দেশপ্রেম কোথায় আছে? দেশপ্রেম মূলত হচ্ছে কপোতাক্ষ নদে আছে। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে কি বলতো, আমরা হচ্ছে এই 6 নম্বরটা একটু পড়ি যে মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, উক্তিটির সাথে কপোতাক্ষ
নদ কবিতার সাদৃশ্য কোথায় কোথায় বলতো? স্মৃতিকাতরতায়, কল্পনা প্রবণতায়, সুখের অনুভবে, স্নেহের তৃষ্ণায়। স্মৃতিকাতরতায় মানে মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, মানে অতীতের কথা স্মরণ করছে যে জ্যৈষ্ঠের দুপুরে তারা পাঠশালা পলায়ন করছে, মানে স্কুল পালাইছে, ঠিক আছে। তার মানে এটার সাথে ওই স্মৃতিকাতরতার সাথে সম্পর্ক আছে, যে অতীত মনে করা, তার মানে স্মৃতিকাতর হয়ে যাওয়া, ঠিক আছে। ওকে, এটা তোমরা পারবা। এখন আমি আরেকটা হচ্ছে তোমাদের আচ্ছা, ওকে, একটা জটিল এমসিকিউ, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় প্রথম আচরণের অন্তমিল বিন্যাস কেমন? ক, খ, খ, গ, নাকি হচ্ছে কোনটা হবে বলতো? কোনটা হবে? অন্তমিল কোনটা হবে বলো দেখি। কপোতাক্ষ নদ কবিতায় প্রথম আচরণের অন্তমিল বিন্যাস কোনটা বলতো? এটা এটা তোমরা অনেকেই পারবা না, এটা তোমরা অনেকেই পারবা না। তারপর আমি বলবো, এটা হবে হচ্ছে ক নম্বর, ঠিক আছে, যে ক, খ, খ, গ। ওকে, আচ্ছা, এটা আমি বিস্তারিত তোমাদের, আচ্ছা, এখন আসো পরের লাইন, আমার পরের এমসিকিউ আর কি। কপোতাক্ষ কবিতার মূল সুর কি? প্রকৃতি প্রেম, স্মৃতি কাতরতা, গভীর আনন্দ, নিঃসর্গ বন্দনা। কি হবে বলতো? কি হবে এটা? কি হবে বলতো? যে কপোতাক্ষ কবিতার মূল সুর কি? যদি এটা স্মৃতি কাতরতাকে মিন করছে, কিন্তু স্মৃতি কাতরতার অন্তরঙ্গে প্রকৃতি প্রেম, এক কথা হচ্ছে প্রকৃতির প্রতি বা দেশপ্রেমের প্রতি তার কি আছে বলতো? একটা আবেগের জায়গা আছে, তার মানে কি হবে বলতো? স্মৃতি কাতরতা হবে, এটা হবে হচ্ছে স্মৃতি কাতরতা। তাহলে কপোতাক্ষ কবিতার মূল সুর কি? মূল সুর হচ্ছে স্মৃতি কাতরতা। ওকে, আচ্ছা, এখন 16 নম্বর এমসিকিউটা একবার খেয়াল করো দেখি। 16 নম্বরটা ইংরেজি সনেটের বাংলা পরিভাষা কি? মৃদুধ্বনি, প্রতিধ্বনি, চতুর্দশপদী কবিতা, নাকি সপ্তদশপদী কবিতা? এটা কি হবে বলতো? এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা বা 14। ওরে বাপ, আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে গিয়ে এরপরে গিয়ে আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? এটা হচ্ছে 1800, কত বলতো? 1843। 1800 কি বলতো? 1843-এ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কততে গ্রহণ করেন বলতো? 1800, আচ্ছা, 1843-এ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ওকে, আচ্ছা, 1843-এ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ওকে, এরপরে গিয়ে আমরা হচ্ছে নিচের দিকে একটু আসি, নিচের দিকে একটু আসি। আমরা আচ্ছা, মানুষ কাজী নজরুল ইসলাম। ওকে, মানুষ কবিতা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পড়তে হবে। আমরা মানুষ কবিতা জানি কি নিয়ে বলা আছে, এবং খুবই সুন্দর একটা কবিতা। মানুষ কবিতা কবি কার জয়গান গেয়েছেন? মানুষের, সাম্যের, শ্রমিকের, নাকি তারুণ্যের? কিসের গান বলতো? তিনি ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব সব ভেদাভেদ বলে তিনি সাম্যের গান গেয়েছেন। কিসের গান বলতো? সাম্যের গান, বা সবাই যে সমান, তিনি এই কথাটা বলার চেষ্টা করছেন, সাম্যের। আচ্ছা, মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কি ফুটে উঠেছে? ওই যে মসজিদের মোল্লা এবং পুরোহিত হচ্ছে মন্দিরের। ওকে, যেমন ভিখারি ওখানে গেল, কি ওকে তারাই দিছে, ভিখারিকে কি বলতো? তারাই দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হবে উত্তর? ধর্মভীরুতা, কুসংস্কার ছন্ন, নৈতিকতা বোধ, নাকি স্বার্থপরতা? কি হবে বলতো? এখানে কি হবে? যে মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কি ফুটে উঠেছে? এটা হচ্ছে দুই, হচ্ছে স্বার্থপরতা। এটা কিন্তু স্পষ্ট কবিতার মধ্যে আছে, ঠিক আছে, স্পষ্ট কবিতার মধ্যে আছে লাইনগুলো। ওকে, আচ্ছা, তারপরে 3 লাইন, আমরা 3 নম্বর এমসিকিউটাতে যাই, একটু খেয়াল করি। 3 নম্বরে যাই যে চালা সাবরি, আহ, চালা হাতুড়ি শাবল চালা, মানুষ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে? চালা হাতুড়ি শাবল চালা, উচ্ছেদ, ধ্বংস, বিলোপ, নাকি প্রতিরোধ? প্রতিরোধ কোনটা হবে বলতো? ধ্বংস হবে, ঠিক আছে, ধ্বংস করতে তিনি চেয়েছিলেন। তাহলে চালা হাতুড়ি শাবল চালা, এই যে লাইন এই কবিতার মাধ্যমে, এই কবিতার এই লাইনের মাধ্যমে তিনি ধ্বংস, মানে ধ্বংসর প্রতিরোধ, মানে ধ্বংসের মধ্যে প্রতিরোধ করার চেষ্টা করছেন। ওকে, এরপরে গিয়ে আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি, যে 4 নম্বর এমসিকিউটা দেখি, যে নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, মানুষ কবিতার এই অংশটি দ্বারা কবির
কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িক, সামন্তবাদ, সাম্যবাদ নাকি সাম্রাজ্যবাদ? যখন দেখবা যে ধর্মভেদ, ধর্মজাতি এগুলোকে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন তুমি নির্দ্বিধায় বলবা সেখানে তিনি কি বলেছেন বলতো? তিনি নাই দেশকাল পাত্রের ভেদ। আচ্ছা, অভেদ ধর্ম জাতি মানুষ কবিতার এই অংশটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে বলতো? আহ কোন মনোভাব প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে কবি হচ্ছে অসাম্প্রদায়িক, মানে তিনি হচ্ছে কি বলতো? সাম্প্রদায়িক না, মানে ধর্মের ব্যাপারটাতে তিনি কি বলছেন বলতো? অসাম্প্রদায়িক হয়েছেন। ওকে, এরপরে গিয়ে দেখো যে সাম্প্রদায়িক মানে হচ্ছে, সাম্প্রদায়িক মানে সবসময় মনে রাখবে যে ধর্মের ব্যাপারটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে অসাম্প্রদায়িক মানে কি? যে ধর্ম বর্ণ, মানে ধর্ম যে কোনো ধর্মেরই হোক না কেন, কিন্তু সবাইকে সম্মান শ্রদ্ধা করা, এটা হচ্ছে অসাম্প্রদায়িক। ওকে, আচ্ছা, অন্য ধর্মকে ইয়া করা, তোমার হচ্ছে সম্মান শ্রদ্ধা করা, এটা আর কি। আচ্ছা, এখন আমরা একটু উদ্দীপকের এমসিকিউ আসি। 7 এবং 8 নম্বর এমসিকিউ একটু খেয়াল করো, যে 7 এবং 8 নম্বর এমসিকিউ খেয়াল করো যে বিশিষ্ট বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানি দিতে বিশাল দুটি গরু কিনে কোরবানি দেন, কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। বিরাট গেটের বাইরে তাকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকতে এবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন। উদ্দীপকে দারোয়ানের আচরণ মানুষ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ বলতো? উদ্দীপকে দারোয়ানের আচরণ মানুষ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ? দারোয়ানের আচরণ, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, গোস্ত রুটি নিয়ে মসজিদ দিল তালা, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। কোন, এটা হবে কি? উদ্যোগের দারোয়ানের আচরণ মানুষ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ? কি করছে? বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকে থেকে হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকতে এবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন। উদ্দীপকে দারোয়ানের আচরণ মানুষ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, তারাই দিছে কে বলতো? কবিতা তারাই দিছে কি? দেবতার পরে গোস্ত রুটি মসজিদে দিল তারা, এই যে তারাই দিছে কে বলতো? এই যে গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিছে, তার মানে কি? এই যে খ নম্বর, এইটার সাথে আসলে কি আছে বলতো? এই দারোয়ানের আচরণের মিল আছে। ওকে, আচ্ছা, এখানে 8 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করি, যে উদ্দীপকের মল্লিক সাহেবের কাজে মানুষ কবিতার যে প্রত্যাশা প্রতিফলন ঘটেছে। মল্লিক সাহেব ভালো কাজ করছে, তিনি ডেকে এনে আবার দিছে। তো মানুষ কবিতাতে এই প্রত্যাশাটাই কাজী নজরুল ইসলাম বলার চেষ্টা করছে, যে সাম্য প্রতিষ্ঠা, শ্রেণীভেদ বোধ তো হবে না, বর্ণপ্রথা বিলোপ। তাহলে কি হবে বলতো? উদ্যোগের মল্লিক সাহেবের কাজে মানুষ কবিতা যে প্রত্যাশা যে শ্রেণীভেদ তা তো হবে না, তাহলে কি হবে বলতো? সাম্য প্রতিষ্ঠা, বর্ণ প্রথা বিলোপ। তাহলে 1 এবং 3 কোথায় আছে? এই যে খ নম্বরে আছে। ওকে, কি দেখে পূজারী ভোজনালয় খুললো? দেবতা, মানুষ, ঠাকুর, স্বপন। কি দেখে বলতো? স্বপন দেখে। ঠিক আছে, স্বপন দেখে। ওকে, তাহলে ভুখারীর বয়স কত ছিল? ভুখারীর বয়স ছিল 80। এগুলো ওয়ান শট এমসিকিউ, এগুলো কিন্তু তোমরা পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা পারবা। ওকে, আমি আরেকটা এমসিকিউ দেখাবো তোমাদের, আর কয়েকটা এমসিকিউ দেখাই। সেটা হচ্ছে 22 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করো। 22 নম্বর এমসিকিউটা খেয়াল করো, যে কি? যে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, এর পরের লাইনটা কি বলতো? এর পরের লাইন কি? ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, এর পরের লাইনটি কি? তবে মসজিদ মন্দিরে প্রভু নয় মানুষের দাবি, নামাজ পড়িস বেটা, তোমার মিনারে চাহিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মসজিদে কাল মানে এটা কাল শিয়ারিয়া ছিল অঢেল গোস্ত রুটি। আচ্ছা, এখানে কি হবে বলতো? এখানে কি হবে? যে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, পূজারীর হায় দেবতা তোমার। এর পরের লাইনটি কি? তবে মসজিদ মন্দিরে প্রভু নয় মানুষের দাবি, নামাজ পড়িস বেটা, তোমার নিশ্চয় মিনারে চড়িয়া মসজিদে কার শিলা ছিল। এটা কি? খুব ইজিলি কিন্তু এটা পারা যাচ্ছে, যে তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। ঠিক আছে, এটা হচ্ছে ক নাম্বার। ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, পরের লাইন, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। ওকে, আচ্ছা, তোমরা কে কে আছো এখনো ক্লাসে? আমি জানি না, আমি তোমাদের শুধু পড়ায় যাচ্ছি, তোমাদেরও একটু দেখতে হবে। আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিব বলে ক্লাসে এসে কিছু এমসিকিউ পড়াচ্ছি, এবং এই এমসিকিউ গুলো তোমরা পরীক্ষায় তোমাদের উপকার হবে, তোমরা কমন পাবে। ওকে, আচ্ছা, আমি তোমাদের একটু মানে তোমাদের একটু এটা দেখি। ওকে, ঠিক আছে, 22-এর গ বলেছো কেন? গ বলেছো 22-এর কেন?
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। আচ্ছা, দেখি দেখি তোমরা ঠিক বলতে পারো, আমি একটু দেখছি, দাঁড়াও। না, ওকে, আমরা আমরা একটু হচ্ছে আমরা নিচের দিকে আসি এবং আমরা হচ্ছে সেই দিন এই মাঠ একটু পড়ি। সেই দিন এই মাঠ হচ্ছে কার বলতো? জীবনানন্দ দাশের। তিনি সেই দিন এই মাঠ কবিতার মাধ্যমে তিনি মানুষের যে তোমরা তো জানোই এটা কি বলা হচ্ছে, যে জীবনানন্দ দাশকে কি বলা হয়, যে রূপসী বাংলার কবি বা আধুনিক জীবন চেতনার কবি ওনাকে বলা হয়। তো একই সাথে একটু বিষয় মনে রাখবা যে এখানে বলা হচ্ছে যে মানুষের জীবন, মানুষের জীবনের মানে মানুষের মৃত্যু আছে, কিন্তু সৌন্দর্য কিংবা প্রকৃতির মৃত্যু আসলে নাই। তিনি এটার মাধ্যমে প্রকৃতির শাশ্বতময়তার কথা তিনি বলার চেষ্টা করছেন, যে প্রকৃতি হচ্ছে শাশ্বত, কিন্তু মানুষের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। তো প্রকৃতিতে সৌন্দর্যের কোনো মৃত্যু হয় না। তো এই সেদিন আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা। সিকিউ তো আসবে ইনশাল্লাহ, এখান থেকে মানে সিকিউ আসবে বলবে না, সিকিউ আসার সম্ভাবনা আছে, এমসিকিউ কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। এমসিকিউ 100% আসবে, সিকিউ আসার সম্ভাবনা আছে, এটা মনে রাখো। ওকে, এখন দেখো যে লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তারে বলো তো? কাছে রাখবে, বাসা বাঁধবে, গান গাবে নাকি বিদায় জানাবে? এটা হবে হচ্ছে গান গাবে। ওকে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছে? সভ্যতার বিনির্মাণ, মানুষের নশ্বরতা, নশ্বরতা নাকি সময় গতিশীল, প্রকৃতির চিরন্তন। এই যে প্রকৃতির চিরন্তনের কথা বলা হচ্ছে, এই যে এর আগের লাইনটা কি ছিল? পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, প্রকৃতির চিরন্তনটা বোঝাতো। ওই যে খেয়া নৌকাটা চরের খুব কাছেই লেগেছে, এই পরের লাইনটা কিন্তু কি? পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। তার মানে এখানে যে প্রকৃতির যে চিরন্তন ব্যস্ততা সেটা কিন্তু প্রকৃতিতে থাকবে। তারপরে দেখো 3 নম্বর, সেদিন আমার কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ কি? স্বপ্ন কি? স্বপ্ন কি বলতো? স্বপ্ন মূলত কি? স্বপ্ন হচ্ছে সুন্দর। স্বপ্নের আসলে কি নাই বলতো? স্বপ্নের আসলে স্বপ্ন হচ্ছে চিরন্তন, স্বপ্নের আসলে কোনো কি নাই? মৃত্যু নাই, বা সৌন্দর্যের কোনো মৃত্যু নাই। ওকে, আচ্ছা, আসো এরপরে গিয়ে আমরা পরের এমসিকিউ আসি। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি? মানব সভ্যতার পরিণতি, প্রকৃতির সৌন্দর্য নশ্বর, জীবাত্মা রহস্যময়, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। কি হবে এটা বলতো? সেদিন এই মাঠ কবিতার মূল ভাব কি? আহ প্রকৃতির সৌন্দর্য নশ্বর, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী, এটা হবে উত্তর। এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর। এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। ওকে, আচ্ছা, আমরা পরের এমসিকিউটা একটু সলভ করব। 6 এবং 7 নম্বর, এটা কিন্তু উদ্দীপক দেয়া আছে, একটু খেয়াল করো। যে পৃথিবীতে সবকিছু জীর্ণ হয়, হারিয়ে যায়, হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমূঢ় লোকালয় নিঃশেষ হয়। 2 নম্বর আছে কি? অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই, সমুদ্র সর্বদা স্বতন্ত্র এবং নিশ্চিন্ত। উদ্দীপক 1-এর সঙ্গে সেদিন আমার কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কি? পৃথিবীতে সবকিছু জীর্ণ হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয়। তাহলে এটা কি আছে বলতো? এই যে এটার সাথে তাহলে প্রাচীন সভ্যতার কথা বলা আছে, তাহলে সভ্যতার কথা বলা আছে কবিতার কথা। সেদিন এবার কবিতার একদম শেষ লাইনে কি বলা আছে? যে এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তার মানে ঘ নম্বর উত্তর হবে হচ্ছে এটা। ওকে, এটার সঠিক উত্তর হবে হচ্ছে এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই। দুইটা সভ্যতার কথা, একটা হচ্ছে বেবিলন সভ্যতা, একটা হচ্ছে এশিরীয় সভ্যতা। দুইটা সভ্যতা কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওকে, আচ্ছা, এটা হবে উত্তর। এবং 7 নম্বরটা একটু দেখি, দেখো 7 নম্বরটা, দেখো 7 নম্বরটা কি? যে উদ্দীপক দুই এবং সেদিন এবার কবিতার ভাবে প্রকাশ পায় প্রকৃতির কি? প্রাণময়তা, ব্যস্ততা, সৌন্দর্য। কি হবে বলতো? তিনটাই, যে প্রকৃতির প্রাণময়তা আছে, ব্যস্ততা, সৌন্দর্য, তিনটাই মূলত প্রকাশ পাইছে। ঠিক আছে, ওকে, তাহলে কি হবে এখানে? আচ্ছা, আরেকবার তুমি উদ্দীপকটা পড়তে পারো, আরেকবার উদ্দীপকটা পড়তে পারো। সেটা হচ্ছে দেখো যে অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই, সমুদ্র সর্বদা স্বতন্ত্র এবং নিশ্চিন্ত। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তিনটাই হবে হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? তিনটাই হবে। ওকে, আচ্ছা, এখন এরপরে গিয়ে পরের উদ্দীপকটা আমরা একটু পড়ার চেষ্টা করি। যে বলছে কি বলতো? যে সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই দিনের মালি নেই। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। ওকে, সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই দিনের মালি নেই। ওকে, এটা গানের একটা লিরিক্স। ওকে, আচ্ছা, উদ্দীপকের সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে।
প্রকৃতির অবিনশ্বরতায়, মানুষের স্বপ্নের অমরতায়। আচ্ছা, ওকে। ওকে, দেখা যায় এইটা আমরা উদ্দীপকটা পড়লাম। এখন আমরা একটু দেখবো যে উদ্দীপকের সাথে সেদিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে কোন লাইনের সাথে। দেখো যে প্রকৃতির অবিনশ্বরতায়, মানুষের স্বপ্নের অমরতায়, জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে, এইটার সাথে কিসের মিল আছে বলতো? এখানে সেই মানে জীবনের অবিনশ্বর মানে অবশ্যম্ভাবী পরিণতিটা কি বলতো? তোমরা একসময় ছিলা, এখন একসময় বড় হচ্ছে, আবার মৃত্যুবরণ করবে, এটাই তো একটা অবশ্যম্ভাবী একটা পরিণতি তোমার জীবনে। তাহলে এটা ঠিক আছে প্রকৃতির অবিনশ্বরতায়, এটাও ঠিক আছে মানুষের স্বপ্নের অমরতায়। এখানে কি হবে সঠিক উত্তর? যে সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করি। তাহলে মানুষের স্বপ্নের অমরতার কথাটা আছে, একই সাথে কি আছে বলতো? প্রকৃতির এই যে অবিনশ্বরতা, এই যে এখানে কুড়ির কথা বলা হচ্ছে যে বাগানে, বাগানে কি নতুন কুড়ি এসেছে। আমার শুধু সেই দিনের মালি নেই, যে সেই দিন যে মালি ছিল ওই বাগানে সেই মালি নাই, কিন্তু সেই 7 জন আজ টেবিলটা, ওই যে টেবিলে যে 7 জন বসতো সেই 7 জনও নাই। তার মানে প্রকৃতির অবিনশ্বরতা আছে, একই সাথে জীবনের অবশ্যম্ভাবী যে পরিণতি, একটা বড় সময় বড় হবে, একটা সময় মারা যাবে, এটাই তো। তাহলে মানুষের স্বপ্নের অমরতা, আহ এটা হবে না, মূলত হবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় বলতো? খ নম্বরে, এটা হবে উত্তর। ওকে, আচ্ছা। এখন 10 নম্বর এমসিকিউটা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে একটু দেখবো যে আমরা কি দেখবো। দেখা যাচ্ছে কোন চরণে সেই দিন এই মাঠ কবিতার, কোন চরণে সেই দিন এই মাঠ কবিতার কি আছে বলতো? সেই দিন এই মাঠ কবিতার সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে। কোন চরণে? এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখবে স্বপ্ন নরম গন্ধের ঢেবে এশিরীয় ধুলো আজ। এই যে এশিরীয় ধুলো আজ, সভ্যতা যে ক্ষণস্থায়ী, এই কথাটা দ্বারা মূলত সভ্যতাকে ক্ষণস্থায়ী এটা বোঝানো হচ্ছে। ওকে, বলছে জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির প্রীতি, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, স্বদেশ প্রেম। কি হয়েছে বলতো? তাকে রূপসী বাংলার কবি বলা হয়। তাহলে কি হবে বলতো? তিনি কি জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? প্রাকৃতিক সৌন্দর্য, স্বদেশ প্রেম হবে, প্রকৃতি প্রীতি হবে, নাকি কি হবে বলতো? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, এটা আছে তোমাদের আহ লেখক পরিচিতির ওখানে, তোমরা একটু পড়বা। ওকে, আচ্ছা, আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, আমাদের আর কিছু আছে, আমরা আর কিছু পড়বো আর কি। ওকে, আমরা সেদিন এখন পল্লী জননী জসিমউদ্দিন, আমি বলছিলাম না প্রথমে, আমি ক্লাসে বলছি যে জসিমউদ্দিন, শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের এদের গল্প পদ্য তুমি পড়ে নিলে তোমার 80% প্রিপারেশন বা 70% প্রিপারেশন তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? যে কোনো বাংলা তুমি যদি কাজী নজরুল ইসলাম, তুমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন, শামসুর রহমান, এদের যদি গল্প পদ্য উপন্যাস থাকে, এগুলো যদি তুমি পড়ো তোমার 70% তুমি আগায় থাকবা। এটা আমি আগেই বলছি, এখনো বললাম। ওকে, পল্লী জননী জসিমউদ্দিন লিখছে কি নিয়ে বলতো? পল্লী মায়ের শাশ্বত চরিত্র কেমন হয় সেটা নিয়ে তোমরা মূলভাব মোটামুটি জানো। তো আমরা হচ্ছে একটু একটু পড়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো যে পল্লী জননী কবিতার মূল সুর কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, ক্ষুধা দারিদ্র্যের দুঃসহ যন্ত্রণা, শৈশব কৈশোরের দুরন্তপনা, রুগন ছেলের রোগ মুক্তির প্রত্যাশা। রুগন মানে অসুস্থ ছেলের রোগ মুক্তির প্রত্যাশা আছে, শৈশব কৈশোরের দুরন্তপনা আছে, নাকি হচ্ছে কি আছে বলতো? ক্ষুধা দারিদ্র্যের দুঃসহ যন্ত্রণা, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। কি আছে বলতো? কি আছে? অ্যাকচুয়াল উত্তর কি হবে? পল্লী জননী। 1 নম্বরটা তোমরা দাও, তারপর আমি কয়েকটা তোমাদের এমসিকিউ সলভ করে দিব। বলো, পল্লী জননী কবিতার মূল সুর কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। অপত্য স্নেহটা আছে, কিন্তু কি হবে আসলে সঠিক উত্তর? তোমাদের কাছ থেকে সঠিক উত্তর আশা করছি। আমি অল্প কিছু সময় নিব, আর যাও আমি 10 মিনিট সময় নিব, তারপরে আমি ক্লাসটা তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। আর 10 মিনিটের মধ্যে আমি তোমাদের কি করে দিব বলতো? আমি তোমাদের ক্লাসটা শেষ করে দিব, এবং এর মধ্যেই তোমাদের, আচ্ছা হ্যাঁ, সরফরাজ অ্যান্সার করছো। আচ্ছা, সরফরাজ অ্যান্সার করছো। সরফরাজ অ্যান্সার করছো কি বলতো? যে পল্লী জননী কবিতার মূল সুর হচ্ছে অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। হ্যাঁ, এটা উত্তর হবে। ঠিক আছে, এটা উত্তর হবে। অনেকে উত্তর দিবে যে স্যার এখানে রুবেন সেলের রোগ মুক্তির প্রত্যাশা হবে না, এটা হবে না। ঠিক আছে, এটাকে কেন্দ্র করে মূলত মায়ের যে স্নেহের বিচলিত স্নেহের কথা আছে, সেটা কিন্তু এখানে বলা আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে 2 নম্বর, নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, মানে হচ্ছে কি? নামাজের ঘরে মোমবাতি মানত করে মা, এবং দরগায় হচ্ছে কি করে? দান করে। ঠিক আছে, চরণটিতে পল্লী জননীর কোন দিকটির প্রতি ইঙ্গিত রয়েছে? প্রচলিত কুসংস্কার, ধর্মীয় রীতি,
সন্তানের সুস্থতার আকুতি। তিনটাই আছে, প্রচলিত কুসংস্কার, হ্যাঁ যেটা সমাজে প্রচলিত সেটা, এবং একই সাথে কি ধর্মীয় রীতি আছে, এটা তো ধর্মীয় রীতি। কারণ এই যে আমরা এখনো আমরা কি করি, মসজিদের লোকদের খাওয়াই অথবা মসজিদে মোমবাতি দেই আমাদের ভালো ফলাফলের জন্য বা ভালো খবরের জন্য, এবং একই সাথে সন্তানের সুস্থতার আকুতির জন্য তো তিনি এটা করছেন। তাহলে কি হবে, একসাথে একই সাথে 1 2 3 তিনটা হবে না? ওকে, এটাই হবে। ওকে, ঠিক আছে, এটা পারছো। এরপরে গিয়ে আমরা একটু একটু কঠিন কঠিন এমসিকিউ যেগুলো হয় সেগুলো একটু পড়ার চেষ্টা করছি। দেখো 3 নম্বর এমসিকিউটা কি আছে, দেখো একটু খেয়াল করো যে ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জ্বরে মায়ের ডানা। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? নীর মানে কি বলতো? নীর মানে আমরা জানি যে বাসা, পাখির বাসা। ওকে, পাখিটি জ্বরে মায়ের ডানা। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? সন্তানের মৃত্যুর কথা। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জ্বরে মায়ের ডানা। দেখো সন্তানের মৃত্যুর কথা মনে জাগা, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মায়ের আতঙ্কিত অবস্থা, রোগ মুক্তির লক্ষণ। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জ্বরে মায়ের ডানা। তাহলে চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? সন্তানের মৃত্যুর কথা মনে জাগে, নাকি বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, নাকি মায়ের আতঙ্কিত অবস্থা, নাকি রোগ মুক্তির লক্ষণ? কি হবে বলতো? সন্তানের মৃত্যুর কথা মনে জাগা, এটা হবে উত্তর। ওকে, এরপরে কি আসো আমরা কয়েকটা আচ্ছা, আরেকটা 4 নম্বরটা দেখো একবার, যে পল্লী জননী কি কারণে ছেলেকে মেলা যেতে দেয়নি বলতো? কি কারণে? মুসলমান বলে না, এটা তো তিনি ফাঁকি দিয়েছিলেন। পাপ হবে বলে, এটাও তিনি ফাঁকি দিয়েছিলেন। অর্থ কষ্টের কারণে ছেলেকে একা ছাড়বেন না বলে না, তিনি মূল যেটার জন্য তিনি আসলে মেলায় যেতে দেননি, এই জন্য তিনি ছেলেকে বলেছিলেন, ছেলে মেলাতে যেতে চেয়েছিল, তিনি ছেলেকে বলছেন যে মুসলমানদের আড়ঙে যেতে নেই। আড়ং মানে কি বলতো? মেলা। যে তিনি মুসলমানদের আড়ং যেতে বারণ করছেন কেন? তিনি অর্থ কষ্ট ছিল, তার টাকা ছিল না, তিনি বুঝ দিয়েছেন আর কি। ওকে, আচ্ছা আমরা একটা উদ্দীপক করবো আর কি, আমরা একটা উদ্দীপকের এমসিকিউ সলভ করব। দেখো দেখো যে উদ্দীপকটি পড়ে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। দেখো যে রজব শহরে পড়ে, মা তাকে পড়ালেখার খরচ পাঠাতে পারে না, টিউশনের কারণে এবার বিদেশে বাড়িতে আসতে না পারায় মা খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলছে। ওকে, উদ্দীপকের মায়ের অনুভূতি পল্লী জননী কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, কহিতে কহিতে মুখখানি ভাসে। উদ্দীপকের মায়ের অনুভূতি পল্লী জননী কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, কহিতে কহিতে মুখখানি ভাসে, বহিয়া নয়ন নীর, সাধ হয়ে গেল তবু আসে না কো আই ঢাই মার প্রাণ, আধারের সাথে জুঝিয়া তাহার পুরা এসেছে তেল। এখানে খ নাম্বার হবে উত্তর, যে কহিতে কহিতে মুখখানি ভাসে, বহিয়া নয়ন নীর। তিনি নিজেই নিজেকে বলছিলেন যে এই যে সন্তান আমার মেলায় যেতে চেলো, আড়ঙে যেতে চেলো, কিন্তু তাকে আমি ফাঁকি দিলাম। কেন ফাঁকি দিলাম? যে আমার কাছে তো টাকা নাই। এই ব্যাপারটাই মূলত এই মায়ের সাথে এই যে উদ্দীপকের মায়ের একটা মিল আমরা পেলাম। ওকে, আচ্ছা আশা করি যে এটা তোমরা পারবা, আশা করি। এরপরে আসো আমরা নিচের দিকে শুরু করে যাই, আমরা একটু র্যান্ডম একটু সলভ করছি। আমি কোনো আগন্তুক নই, এটা হচ্ছে আহসান হাবীবের একটা লেখা, যে তিনি এই আহসান হাবীব এই কবিতার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন যদি আমি এই প্রকৃতির দেশে, আসলে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো স্ট্রেঞ্জার নই, আমি এই দেশের লোক। তুমি যদি আমাকে বিশ্বাস না করো কোনো সমস্যা নেই, তুমি দেখবা যে লাঙ্গলে যদি তুমি হাত রাখো সেখানেও দেখবা আমার হচ্ছে স্পর্শ আছে, তুমি যদি মাটির গন্ধ নাও সেখানেও দেখবা যে আমার গন্ধ লেগে আছে সে মাটির উপর। এই কবিতার মাধ্যমে তিনি আসলে প্রকৃতির সাথে তার যে হচ্ছে বোঝাপড়া, এবং একই সাথে তিনি মানুষের কাছে তিনি কি হতে চেয়েছেন, তিনি চিরস্থায়ী হওয়ার বাসনা প্রকাশ করেছেন। আহসান হাবীব কার চিরচেনা স্বজন বলতো? কদমারির জমিলার মায়ের পাখির জোনাকি, নাকি কদম মানে কার হবে বলতো? জমিলার মায়ের হচ্ছে তিনি চিরচেনা স্বজন। ওকে, আচ্ছা কবি বইটাই আঙুল হাতে রাখতে বলেছেন কেন? স্বপ্ন নেওয়ার জন্য, পড়াশোনা করার জন্য, কবিকে খুঁজে পাওয়ার জন্য, অস্তিত্ব প্রমাণ করার জন্য। বলতো কিসের জন্য বলতো? যে অস্তিত্ব অনুভব করার জন্য। ওকে, এরপরে আসো যে আমরা বসে আচ্ছা আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করে? শিক্ষকতা, আইন, ব্যবসা, সাংবাদিকতা, নাটক। এটা কি হবে বলতো? সাংবাদিকতা। ওকে, আসো আমরা সাংবাদিকতা তিনি করেছেন। ওকে, আরেকজন কি সাংবাদিকতা করেছেন? উনি হচ্ছে কবি শামসুর রহমান। এই যে কোন পত্রিকা সাহিত্য সম্পাদক থাকলে আহসান হাবীবের কি হয় বলতো? জীবন অবসান ঘটে। কি হবে বলতো? দৈনিক বাংলা। ওকে, আমরা একটু নিচে আসি, এটা তোমরা পারবা। রানার সুকান্ত ভট্টাচার্যকে বলা হচ্ছে কি কিশোর কবি। এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে।
আমি একটু বলি তোমাদের, একটু একটু ভালো করে বলবো, এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে রানার। ওকে, যেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে আমি কিন্তু বলছি, মানুষ, রানার, এগুলো কিন্তু আমি বলে যাচ্ছি। ওকে, রানার কবিতা থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে বাবা। একটু দেখো যে রানার কবিতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, যিনি মাত্র 21 বছর বয়স বেশি ছিলেন, তাকে বলা হচ্ছে কি বলতো, তাকে বলা হচ্ছে কিশোর কবি। আচ্ছা, এই রানার কবিতার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা তোমরা জানো। তারপর আমি কয়েকটা এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, একটু দেখো। আচ্ছা, দেখো যে রানার কোনটিকে বেশি ভয় পায়, কোনটিকে, দস্যুর আক্রমণ, চিঠির বোঝা, কালো রাত, নাকি সূর্য ওঠা? সূর্য ওঠাকে মূলত ভয় পায়। কেন ভয় পায়? কারণ একজন রানার, এই যে একজন রানার যিনি পোস্টম্যান, যিনি চিঠি নিয়ে যায়, তো এনাকে রানার বলা হচ্ছে। ইনি রাত হলেই মূলত রাতে বেশি কাজ করতে পারবেন, কারণ সূর্য উঠলেই তিনি মনে হয় যে আরেকটা দিন আসলো, তিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি তার কাজটা করেন। বুঝতে পারছো? তো এখানে মূলত সূর্য ওঠাকে তিনি ভয় পান। কেন ভয় পান সেটাও আমি একটু ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, কেন আসলে অ্যাকচুয়ালি তিনি ভয় পান সেটাও আমি একটু ব্যাখ্যা করে দিলাম। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বলতো? কি দুঃখের প্রহর, আধার, রাত্রি, নাকি অস্পষ্টতা? বলতো কি হবে? রাত শব্দটি দুঃখের প্রহর অর্থে ব্যবহৃত হচ্ছে, দুঃখের প্রহর। তাহলে দুঃখের প্রহর হচ্ছে কি হবে বলতো? ক নম্বর হবে। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে দেখো তো কি হবে। আমরা একটা আর কয়েকটা এমসিকিউ সলভ করব। আচ্ছা, এখানে খেয়াল করো যে 16 নম্বর এমসিকিউটা দেখো যে সামাজিক বঞ্চনার, একটু খেয়াল করো, সামাজিক বঞ্চনার, শোষণ বঞ্চনার অবসান বোঝাতে কবি প্রশ্ন করেছেন, কবে কেটে যাবে এই দুঃখের কাল, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, কি হবে এ বোঝা বয়ে? তাহলে কি হবে বলতো? এখানে উত্তর কি হবে যে সামাজিক শোষণ বঞ্চনার অবসান বোঝাতে কবি প্রশ্ন করেছেন, কবে কেটে যাবে এই দুঃখের কাল, রাত শেষ হয়ে কবে সূর্য উঠবে, কি হবে এ বোঝা বয়ে? বলতো কি হবে উত্তর? বলতো এই যে শেষটা হবে না, শুধু শেষটা হবে না, কবে কেটে যাবে দুঃখের কাল, রাত শেষ হয়ে সূর্য উঠবে। তাহলে 1 আর 2 হবে উত্তর, 1 আর 2 হবে হচ্ছে উত্তর। তাহলে 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে হচ্ছে ক নম্বরে, ক নম্বর হবে হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, একটু খেয়াল করি আমরা আর একটু। আচ্ছা, আসো আমরা রানার কবিতাটা পড়লাম, একটু কয়েকটা এমসিকিউ দেখার চেষ্টা করলাম আর কি। ওকে, আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা লাস্ট ওয়ান, এটা লাস্ট ওয়ান পড়াবো তোমাদের। শামসুর রহমান, ওখানে ওনাকে বলা হচ্ছে নাগরিক কবি। ঠিক আছে, শামসুর রহমানকে কি বলা হয় বলতো? শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি, এবং ওনার পেশা ছিল হচ্ছে, ওনার পেশা ছিল সাংবাদিকতা। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো এই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটা একটু গুরুত্বপূর্ণ, সিকিউ, সিকিউর জন্য একটু গুরুত্বপূর্ণ, একটু একটু দেখে নিবে শেষ সময়। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি যে অনেক কঠিন কঠিন শব্দ তিনি এখানে ব্যবহার করছেন। আমরা দেখি যে অবশিষ্ট সামগ্রী দিলে পিতামাতার লাশের উপর এ চরণে প্রকাশ পেয়েছে। এই কবিতার লাইনে কি প্রকাশ পেয়েছে? বর্বরতা, নৃশংসতা, বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা এটা হওয়ার প্রশ্ন আসে না, তাহলে বর্বরতা এবং নৃশংসতা হবে হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1 এবং 2 কোথায় আছে? ক নম্বরে, ক নম্বর হচ্ছে হবে হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বরটা একটু দেখো যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক আছে? বলতো কার চোখের নিচে, কার চোখের নিচে বলতো? কার চোখের নিচে হচ্ছে কি আছে বলতো? এই যে বুড়োর, ঠিক আছে, থুরথুরে বুড়োর চোখের নিচে কি আছে বলতো? অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। ওকে, আচ্ছা, 3 নাম্বারটা একটু একটু দেখি আমরা, 3 নাম্বার এমসিকিউটা একটু দেখি যে এই বাংলায় তোমার আজ তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, চরণ দ্বয়ে প্রকাশ পেয়েছে, এই চরণে কি প্রকাশ পেয়েছে? মুক্তির আকাঙ্ক্ষা, হে, এটা হবে। তারপরে কি? প্রতিবাদী মনোভাব, দৃঢ় প্রত্যয়। তাহলে কি হবে বলতো? মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, দৃঢ় প্রত্যয় প্রকাশিত হয়েছে, প্রতিবাদী মনোভাব কি আছে? এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এইটার মাধ্যমে আসলে প্রতিবাদী না, মূলত হবে কি মুক্তির আকাঙ্ক্ষা এবং হচ্ছে দৃঢ় প্রত্যয়। তাহলে 1 এবং 3 কোথায় আছে? এই খ নাম্বার হবে উত্তর। ওকে, শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কি? বলতো শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কেষ্ট দাস, মতলব মিয়া, রোস্তম শেখ, নাকি সগীর আলী? বলতো কি হবে? আচ্ছা, সগীর আলী। ওকে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সকিনা বিবির কপাল ভাঙলো চরণ দ্বারা বোঝানো হয়েছে, এই লাইন দ্বারা কি বোঝা হয়েছে? সর্বস্ব হারানো নারী, বীরঙ্গনা নারীর আত্মত্যাগ, মিলিটারিদের বিভৎস রূপ। কি হবে বলতো? সম্ভ্রম, একই সাথে বীরঙ্গনা নারীর আত্মত্যাগ, বীরঙ্গনা সর্বস্ব হারাইছে। তাহলে এটা হচ্ছে কি হবে বলতো?
কি হবে উত্তর? এখানে হচ্ছে উত্তর হবে হচ্ছে 1 এবং 2। তাহলে সর্বস্ব হারানো নারী এবং বীরাঙ্গনা নারী, বীরাঙ্গনা নারী যারা তাদের সম্ভ্রম হারাইছে, যারা তাদের সম্ভ্রম হারাইছে, এই হচ্ছে কিসে বলতো? স্বাধীনতা যুদ্ধে। ওকে, আচ্ছা এখন এরপরে গিয়ে আমরা হচ্ছে আমার পরিচয় সৈয়দ শামসুল হক, আমার পরিচয় হচ্ছে কবিতা, এটা একটু দেখে নিলাম। আমার পরিচয় সৈয়দ শামসুল হকের কবিতা। আচ্ছা একটু নিচের দিকে আসি, আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি আমার পরিচয় থেকে। যে একসাথে বাঁচি, একসাথে একসাথে আছি, একসাথে বাঁচি, এ চরণে কি প্রকাশ পেয়েছে? ঐক্য, প্রতিবাদ, অসাম্প্রদায়িকতা, নাকি হচ্ছে সাম্যবাদ? কি হবে বলতো? এটা হচ্ছে অবশ্যই ঐক্য হবে, ঐক্যবদ্ধ, তাহলে ঐক্য আমার পরিচয়। আচ্ছা এখানে কি হবে বলতো? ঐক্য হবে। ওকে, আচ্ছা এখানে ঐক্য হবে। এরপরে গিয়ে বলছে চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? আমরা জানি যে চর্যাপদ নেপালের রাজদরবার থেকে এটা হচ্ছে কি করা হয়েছিল বলতো? উদ্ধার করা হয়েছিল, তাহলে নেপাল হবে। যে আমার পরিচয় কবিতা বাঙালির বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে বলতো? বাঙালির বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? বাঙালির ঐতিহ্য গৌরব, বাঙালির সংস্কৃতি ইতিহাস, বাঙালির মূল প্রেরণা, বাঙালির প্রতিবাদী চেতনা। কি হবে বলতো? মূল প্রেরণা কি বলতো? আমার পরিচয় বাঙালির বীজ মন্ত্র বলতে বোঝানো হচ্ছে বাঙালির মূল প্রেরণা। মানে বীজ মন্ত্র হচ্ছে কি বলতো? মূল প্রেরণা, বাঙালির মূল প্রেরণা। তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর কি হবে? এটা হবে হচ্ছে বাঙালির মূল প্রেরণা। আমার পরিচয় কবিতা বাঙালির বীজ মন্ত্র বলতে বোঝানো হচ্ছে বাঙালির মূল প্রেরণা। ওকে, আচ্ছা এরপরে গিয়ে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আমরা জানি হাজী শরীয়তুল্লাহ কি আন্দোলন করছে বলতো? তোমরা যারা অনেকে জানো না তারা শুনে রাখো যে হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরায়েজি আন্দোলন করছে। ঠিক আছে, ফরায়েজি আন্দোলন করছে ব্রিটিশদের বিরুদ্ধে। ওকে, দেখো যে বিদেশি শোষণ থেকে মুক্তি এটা হবে, মহাজনদের অত্যাচার থেকে মুক্তি, কৃষকদের এটাও হবে, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা এটাও হবে। তাহলে কি হবে বলতো? তিনি তিনটাই এখানে হবে, যে বিদেশি শোষণ মানে ইংরেজদের হাত থেকে রক্ষা, মহাজনদের অত্যাচার থেকে, মহাজন মানে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে হচ্ছে যারা সামন্ত রাজা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে কি বলতো? তিনটায় হবে হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা এখন আমরা একটু স্ক্রল করি, দেখি সামনের দিকে পিছনের দিকে কি আছে। ওকে, আমরা এখানে একটা সিকিউ আছে, আমরা সিকিউ না দেখে আমরা সরাসরি এখন আমরা হচ্ছে ইয়াতে চলে যাই। ওকে, আমরা সরাসরি হচ্ছে আমরা গদ্য, আমরা হচ্ছে ইয়াতে চলে যাবো, নাটক উপন্যাসে চলে যাবো। একটু সময় দাও, আমরা নাটক উপন্যাসে চলে যাচ্ছি আর কি। ওকে, আমরা নাটক উপন্যাসে যাচ্ছি। ওকে, নাটক উপন্যাসের কয়েকটা এমসিকিউ আমরা সলভ করব। আশা করি যে তোমরা নাটক উপন্যাস ভালো করে পড়ছো, কারণ অনেক স্টুডেন্টই আছে কি নাটক উপন্যাসটা পড়তে চায় না পরীক্ষার আগে, এবং পরীক্ষায় গিয়ে কি করে বলতো? আসল ধরাটা খেয়ে যায়। ওকে, আচ্ছা তোমরা এ ধরনের ভুল করবে না, আশা করি আমরা একটা এমসিকিউ মানে পড়ে সলভ করে ফেলি। আচ্ছা প্রথমে আমরা পড়ছি হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে কাকতারুয়া, সেলিনা হোসেন। কে লিখেছে বলতো? সেলিনা হোসেন। উপন্যাস আমরা লিখি যে কাকতারুয়া উপন্যাসে বুধার চরিত্রে লক্ষ্য করা যায় দেশের মানুষের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি কৃতজ্ঞতা, মিলিটারির প্রতি ঘৃণা, চাচির প্রতি শ্রদ্ধা। কি বলতো? তিনি হচ্ছে কি কাকের উপন্যাসে বুধার আসলে কি প্রকাশ পায় বলতো? দেশের মানুষের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি কৃতজ্ঞতা, মিলিটারিদের প্রতি ঘৃণা, এটা হবে হচ্ছে সঠিক উত্তর। ওকে, মিলিটারিদের প্রতি ঘৃণা এটা হবে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, মিলিটারিদের প্রতি যে ঘৃণা এটা হবে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এখন আসো যে আমরা হচ্ছে এটার উত্তর পাইলাম, এখন আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই। 2 এবং 3 এটা হচ্ছে একটা উদ্দীপক। দেখি শফিক মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। একদিন রাজাকার সুরুজ আলী শফিককে ধরে পাক সেনাদের ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু শফিক মৃত্যু ভয়ে মোটেই ভীত হয় না। তাহলে দেখো উদ্দীপকের সুরুজ আলী কাকতালীয় উপন্যাসের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? এটা হচ্ছে কোন চরিত্রকে? আহাদ মুন্সি, কুদ্দুস, সুজুমিয়া নাকি জয়নাল? বলতো বলো, এখানে তো আসলে সঠিক উত্তর নাই, এখানে তো বুধা হবে। ও আচ্ছা সরি, সুরুজ আলী, সরি সুরুজ আলী। এখানে সুরুজ আলী কে? সুরুজ আলী শফিককে ধরে নিয়ে যায়, তার মানে এখানে কি হবে বলতো? আহাদ মুন্সি। এখানে কি হবে? আহাদ মুন্সি। ওকে, এরপর দেখো উদ্দীপকের শফিক ও কাকতার উপন্যাসের বুধার মধ্যে প্রকাশ পেয়েছে কি? দেশাত্মবোধ, সাহসিকতা, প্রতিশোধ স্পৃহা। কি হবে বলতো? দেশাত্মবোধ এবং সাহসিকতা। তাহলে কি হবে বলতো? 1 এবং 2, এটা হচ্ছে ক নাম্বারে আছে। ওকে, এখন আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা এই যে 10 নম্বর এমসিকিউটা দেখি, 10 নম্বর এমসিকিউটা দেখি, খেয়াল করো যে তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি চরণটির বা চরণটির
দ্বারা কাকতাড়ুয়া উপন্যাসের কোন চরিত্রের মিল আছে? তোমার ভয় নেওয়া মতিউর, বুধা, কুন্তী নাকি আলী? এটা হবে হচ্ছে কি বলতো, কি হবে? এবং 11 নম্বর একসাথে বাঙ্গার দেখতে যে যেতে দেয় বুধা ফজু চাচার প্রতি কি প্রকাশ করে বলতো? আনন্দ। কি প্রকাশ করে বলতো? কি প্রকাশ করে? বিনয় প্রকাশ করে। তার বাঙ্গার দেখতে দেখতে দেয় বুধা ফজু চাচার প্রতি বিনয় প্রকাশ করে। তাহলে এখন 10 নম্বরটা তোমরা একটু অ্যান্সার করো। 10 নম্বরের অ্যান্সারটা তোমরা করো। সবাই একটু 10 নম্বরের অ্যান্সারটা করো। সবাই তোমরা কে কি ক্লাসে আছো? আমি জানি না তোমরা কে কি ক্লাসে আছো। 10 নম্বরের অ্যান্সারটা সবাই করো। সবার কমেন্ট গুলো আমি দেখার চেষ্টা করছি। বলো। এটা তো জানার কথাই, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। এটার নায়ক কে বলো তো? এই যে আহ, তোমার হচ্ছে উপন্যাসের এই যে কাকতাড়ুয়া উপন্যাসের নায়ক কে? বুধা। তাহলে বুধাই হবে এখানে উত্তর। ওকে, এটা তো না জানার কিছু নাই। তারপর আমরা একটু আহ, আচ্ছা আমরা 12 নম্বরটা একটু দেখি। 12 নম্বরটা একটু দেখি। দেখো তো 12 নম্বরটা একটু দেখো যে কি আছে, যে মনি, শিমু, হৃদম। আচ্ছা, হৃদম, রাফি, সৌম্য, অথই একই গ্রামে একসাথে বেড়ে উঠেছে। সেদিন শিমু হঠাৎ জানলো সপরিবারে ওদের বিদেশে যাওয়া পাকাপাকি। সবার মন খারাপ। শিমু আবেগ আবেগপ্লুত হয়ে রাফিকে বলল, সাবধানে থেকো, তোমার তো আবার রাগ জেদ বেশি। উদ্দীপকের শিমু কাকতাড়ুয়া উপন্যাসের যার প্রতিনিধিত্ব করে? কার বলতো? কুন্তির। কুন্তি কে ছিল? কুন্তি হচ্ছে বুধার হচ্ছে কি বোন ছিল। বুধার হচ্ছে চাচাতো বোন ছিল। তো কুন্তি হচ্ছে কিন্তু ওই রাস্তায় পর্যন্ত গিয়েছিল। এটা আমরা জানি না যে কুন্তি রাস্তায় পর্যন্ত বুধার জন্য গিয়েছিল। ঠিক আছে, এই জায়গাটা আছে। ওকে, আচ্ছা এরপরে আসো দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, এখন আমরা এই যে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর। স্বাধীনতা ভীষণ আনন্দের, স্বাধীনতা খুব দরকার। উদ্দীপকের স্বাধীনতা শব্দের অর্থ কি? মুক্তির স্বাদ পাওয়া, ইচ্ছে মতো চলাফেরা করা, মন যা চায় তাই করা, মন যা চায় তাই করা, সবার উপর নেতৃত্ব দেয় না। মুক্তির স্বাদ পাওয়া, এটা কি হবে? এগুলো তোমরা মোটামুটি পারবা। এগুলো তোমরা মোটামুটি কি পারবা, এগুলো তোমরা পারবা, মুক্তির স্বাদ পাওয়া। ওকে, আমরা আচ্ছা, বুধা কমলদারের বাড়িতে আগুন দেয় কেন? প্রতিশোধ নিতে, প্রতিহিংসায়, অন্যের প্ররোচনায়, দেশ রক্ষায়। কিসের জন্য সে আগুন দেয় বলো তো? প্রতিশোধ নেয়ার জন্য। তাহলে প্রতিশোধ নিতে। 6 নম্বরটা কি? উদ্দীপকের সাথে কার অনুভূতির মিল আছে? এই যে উদ্দীপকের কার অনুভূতি? বুধার অনুভূতির মিল আছে। বুধা তো নায়ক। ওকে, আচ্ছা 8 নম্বর। 8 নম্বরটা কি? যে একটা কিছু তোমাদের আমি দেবই। বুধার মনে এই উক্তিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? প্রতিশ্রুতি, প্রতিরোধ, শপথ নাকি প্রতিশোধ? এটা হচ্ছে একটা কিছু তোমাদের আমি দেবই, এটা হচ্ছে কিসের বলতো? এই যে তোমাদের পাখানা দামের নির্মম অত্যাচার শুরু করে, তো বুধা এর প্রতি কি হয় বলতো? প্রচন্ড ক্ষোভ বা হচ্ছে তার তো এই জন্য কি করেন, যে একটা কিছু আমি তোমাদের দেবই। বুধার মনে এই অস্তিত্ব কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? কোন অনুভূতি? এটা হচ্ছে বলতো প্রতিশোধ। ওকে, প্রতিশোধের আগুন। আচ্ছা, একটু আমরা নাটক থেকে একটা এমসিকিউ সলভ করবো আর কি। ওকে, তোমরা যারা আছো কষ্ট করে, তোমরা যারা কষ্ট করে আছো একটু থাকো, আমরা নাটক থেকে কয়েকটা এমসিকিউ সলভ করবো। অনেক এমসিকিউ আছে এখানে, সবগুলো সলভ করতে পারলাম না, কিন্তু আমি তোমাদের গাইডলাইন দিলাম যে তোমরা কিভাবে পড়বা, কিভাবে করবা। ওকে, আর কালকে অবশ্যই তোমরা খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবা এবং খুব বুঝে বুঝে হচ্ছে তোমরা এমসিকিউ গুলোর উত্তর করবা। যেগুলো প্রথমে পারো সেগুলোর অ্যান্সার করবে, তারপরে যেগুলো একটু পড়ে দিতে হবে সেগুলো, না হলে কিন্তু সময় তোমরা হচ্ছে এদিক সেদিক করে ফেলবা। ওকে, দেখো যে বহিবীর নাটক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। বহিবীর নাটক হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী, একজন পীরের কুসংস্কারাচ্ছন্ন। আমরা জানি যে ধর্মকে ব্যবসা করে অনেকে পীর মানে এর পীর বলতে কি পিরালি করে আর কি, এটাকে বলে একটা ভাষায়। তো এই বহিপীর হচ্ছে কি, এটাকে বহিপীর কেন বলা হচ্ছে এটা আমরা জানি না। যে বহিপীর ওনাকে বলা হচ্ছে এই জন্য যে উনি
ওনার অনেক অঞ্চলে বা দেশের অনেক অঞ্চলে ওনার হচ্ছে মুরিদ আছে, মানে এই মুরিদদের ভাষা এক এক রকম, তিনি আসলে সব ভাষায় আসলে কথা বলতে পারেন না, এই জন্য তিনি কি করেন, তো সব ভাষায় কথা তাকে বলতে হবে, এই জন্য তিনি বলেন না, এই জন্য তিনি একটা বইয়ের ভাষায় কথা বলেন, এই যে বইয়ের ভাষায় কথা বলেন এই জন্য ওনাকে কি বলা হয়, বহিপীর বলা, এটা আমরা জানি। ওই অনুসারেই আসলে এই নাটকের নাম হয়েছে বহিপীর। এবং এখানে কয়েকটা চরিত্র আছে, হাতেম আলী জমিদার আছে, হাশেম আলী তার পুত্র আছে, খদিজা আছে হচ্ছে ওই জমিদারের ওয়াইফ, এবং এখানে বহিপীর আছে যার বয়স একটু বেশি, এবং যাকে নিয়ে এত কিছু সেই হচ্ছে তাহেরা আছে এখানে, যিনি এই তোমার হচ্ছে একটা চরিত্র, প্রধান চরিত্র, যাকে নিয়ে মূলত পুরো কি হয়েছে বলতো, পুরো নাটকটা হচ্ছে আগাইছে। ওকে, আচ্ছা, এখন এই বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক, এবং সৈয়দ ওয়ালিউল্লাহ আবার কি বলতো, এই যে বিভিন্ন ধরনের নাটকগুলো বেশি লিখছে, বা এই ধর্মকে নিয়ে বেশি নাটক উনি লিখছে, এই জন্য আরো একটা ওনার উপন্যাস আছে, যেমন মজিদ, তোমার হচ্ছে মজিদ না, মজিদের উপন্যাস আর কি, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে যাও তখন তোমরা এই উপন্যাসটা পাবা আর কি, ঠিক আছে। ওকে, ওটাও ধর্ম ব্যবসা বা পীরকে প্রথা করে নিয়ে, ওকে, বুঝি। তবু যেন বুঝি না উক্তিতে প্রকাশ পেয়েছে হাতেম আলীর কি নির্বুদ্ধিতা, অসহায়ত্ব, কপটতা নাকি দুর্বোধ্যতা, এটা অসহায়ত্ব, কারণ তিনি বুঝেও, তিনি আসলে হাতেম আলী কি ছিলেন বলতো, জমিদার ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে কোনটা অন্যায়, তিনি আসলে কি করেছিলেন বলতো, তিনি আহ তিনি তাহেরাকে তিনি কার হাতে বলতো, পীরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি দিবেন না কেন, তিনি দিবেন না এই জন্য যে তার যে জমিদারি সেটা নিলামে উঠবে, কেন, অর্থের অভাবে, তিনি অসহায় ছিলেন। বুঝতে পেরেছো, আশা করি যে এটা তোমরা পারবা। এরপরেরটা দেখো, যে 2 নম্বরটা একটু দেখি আমরা, যে নিচের উদ্দীপকটি পড়া এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। তো ছোটবেলায় সাগর মামার টাকায় লেখাপড়া শিখে আজ প্রতিষ্ঠিত, হঠাৎ মামার একটি কিডনি নষ্ট হলে সাগর নিজের একটি কিডনি দিয়ে মামাকে সুস্থ করে তোলে। উদ্দীপকে সাগরের সাথে বহির্বিদ নাটকের কোন চরিত্রে সাদৃশ্য আছে? হাসিম আলী, হাতেম আলী, তাহের নাকি খোঁজে যা, কি হবে বলতো? ছোটবেলায় সাগর মামার টাকায় লেখাপড়া শিখে আজ প্রতিষ্ঠিত, হঠাৎ মামার একটি কিডনি নষ্ট হলে সাগর আহ নিজের একটি কিডনি দিয়ে মামাকে সুস্থ করে। উদ্দীপকের সাগরের সাথে বহির্বিদ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে বলো, কোন চরিত্রে, কোন চরিত্রের? এটা হচ্ছে তাহেরা হবে। ওকে, এখন আসো যে আমরা একটু নিচের দিকে যাই। দেখো, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র, উক্তিটি কার? হাতেম আলী, এই ধরনের প্রশ্ন আসবে। হাশেম আলীর, বহিপীরের, তাহেরার নাকি হাশেম আলীর, কি হবে বলতো? সঠিক উত্তর কি হবে? আমি আর কয়েকটা এমসিকিউ সলভ করবো, এই সিরিয়ালে যে 5-6টা এমসিকিউ আছে, এই 5-6টা এমসিকিউ সলভ করে আমি তোমাদের আজকে ইতি টানবো, এবং তোমাদের জন্য কয়েকটা কথা বলবো। ওকে, আচ্ছা, বলো। ওকে, বলো কি হবে, বলো তো কি হবে। আচ্ছা, আমি বলছি, তোমরা যদি না বলো, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্রে উক্তিটা, এটা হচ্ছে বহিঃপ্রেত। তোমরা যদি হচ্ছে একটু করো, মানে তোমরা যদি হচ্ছে ভালো করে না পড়ো নাটক উপন্যাস, তোমরা কিন্তু ঘাবড়ে যাবা পরীক্ষায়। আমি আবার বলছি, এমনও হতে পারে এমসিকিউ এর প্রথমেই দেখবে যে নাটক এবং উপন্যাস থেকে এমসিকিউ আসছে। সুতরাং কি করতে হবে, নাটক উপন্যাসটা যদি এখনো যারা পড়ো নাই বাবা, একটু ভালো করে পড়বা, এবং তোমরা তোমাদের হচ্ছে যে সাজেশনটা আমরা দিয়েছি সেটা পড়বা, ইনশাল্লাহ তোমরা কমন করবা এবং ভালো করবা। ওকে, দেখো, এরপরে কি, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি, কথাটি কে বলেছিল? ওই যে তাহেরা বলেছিল, কারণ অল্প বয়স্ক ছিল, কিন্তু তার সাথে আবার ওই যে বেশি বয়সের বহিপীরের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। ওকে, এরপরে দেখো, তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছিল? কারণ বিয়েতে তার মত ছিল না, এই জন্য সে পালিয়েছিল। ওকে, নিচের উদ্দীপকটি পরে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটু উদ্দীপকটা পড়ি, এটা লাস্ট ওয়ান। ওকে, আমি আর পড়াবো না, লাস্ট ওয়ান, অনেক কথা বলছি। ওকে, খেয়াল করো। লিমা 8 বছর বয়সে লিমা 8 বছর বয়সে মাকে হারায়, মাকে হারিয়ে সে তার জীবনের সকল স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত হয়। ওই সেম নাটকে কি হয়েছিল বলতো, তাহেরা কিন্তু তারা মাকে হারাইছে। ওকে, দেখো যে উদ্দীপকের লিমার সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রে বলতো? হাশেম আলী, বহিপীর, তাহেরা, হাশেম আলী, কি হবে বলতো? এটা হচ্ছে তাহেরা হবে। তাহেরা কি তার মাকে হারিয়েছিল, সৎ মা ছিল তার। ওকে, আচ্ছা, এই কয়েকটা এমসিকিউ তোমাদের ছিল। আশা করি আমি তোমাদের এমসিকিউ কয়েকটা সলভ করে দেওয়ার সাথে সাথে আমি তোমাদের বেশ কিছু এমসিকিউ ব্যাখ্যা দিয়েছি, কিছু গদ্য পদ্যের হচ্ছে মূল ভাব বলার চেষ্টা করেছি, এবং এই এমসিকিউ ব্যাখ্যা দেওয়ার ফলে কি হবে, এমসিকিউ সরাসরি কমন না আসুক, ব্যাখ্যা থেকে দু একটা কথা তোমার কমন আসবে, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা একটা উপকার পাবা ইনশাআল্লাহ। তোমরা কালকে পরীক্ষাটা বসো, ভালো করে দিবা, এবং সময় যে তোমাদের যে ব্যবস্থাপনা, এটা তোমরা খুবই ভালো করে করবা। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কিভাবে দিচ্ছ, ঠিক আছে। একটা পরীক্ষায়, মানে একটা সৃজনশীল প্রশ্ন তুমি 20 মিনিটের বেশি
লাগাবা না, এবং অবশ্যই যেগুলোর ক খ নাম্বার পারো এবং একই সাথে তুমি হচ্ছে একটু তুমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবা কোনগুলোতে, যেগুলো তুমি হচ্ছে একটু সহজ মনে করবে সেগুলো। এবং এমসিকিউ এর বললাম যে এমসিকিউ গুলা ওয়ান শটে যে তুমি তোমার 3 সেকেন্ডও লাগবে না উত্তর করতে, সেই এমসিকিউ গুলো তুমি আগে আনসার করবা। কয়টা হলো সেটা গুরুত্বপূর্ণ না, আগে তুমি কনফার্ম হও যে এগুলো তোমার হয়েছে, তারপরে যেগুলো একটু পড়ে দিতে হবে সেগুলো দিবে, তাহলে তোমার এমসিকিউ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সময়ের আগে যে তোমাকে শেষ করতে হবে এমনটা না, তুমি যদি 10 মিনিট আগেও শেষ করো তোমার খাতা কিন্তু আগে টিচার নিবে না, তার মানে কি একসাথে নিবে। তার মানে তোমাকে একটু বুঝে বুঝে দিতে হবে, যেগুলো একটু পড়তে হবে বারবার সেগুলো পড়বা। একটা প্রশ্ন একবার পড়ে হয়তো বোঝা যায় না, বিশেষ করে উদ্দীপক গুলো, বহুপদী গুলো, এগুলো 2-3 বার করে পড়তে হয়, তাহলে তোমার মাথাটা খুলবে। এবং পরীক্ষার রুমে অনেকেই একটু দুশ্চিন্তা করে, এই জন্য সহজ জিনিসও ভুল হয়। এটা করবা, ইনশাল্লাহ সবার পরীক্ষা কালকে ভালো হবে। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। শেষ সময়ে নিজেকে সুস্থ রাখো, সকাল সকাল ঘুমায় যাও, ইনশাল্লাহ কালকে পরীক্ষা সবার ভালো হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।